আচ্ছা, এটা হচ্ছে টেবিলটা না? আর ফর্ম? কল স্পেন রো স্পেন ইউজ করেন নাই? কল স্পেন রো স্পেন ইউজ করেন নাই? এটা মোস্ট ইম্পর্টেন্ট। আমি কি বলছি সুমন ভাই, মনে বুঝেন নাই? টেবিলের ভিতরে কল স্প্যান রো স্প্যান এই দুইটা যে আমরা অ্যাট্রিবিউট ইউজ করতাম না, ওই যে দুইটা টেবিলকে একসাথে জোড়া লাগানোর জন্য ওইটা ওইটা ইউজ করেন। হ্যাঁ, ওইটা কিন্তু লাগবে খুব। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ ঠিক আছে। দেখি ড্রপ ডাউনটা, দেখি ডিভিশনটা। ডিজেবল সিলেক্টেড ভ্যালু। আচ্ছা, আপাতত কি করবেন আপনারা, ওই যে ঢাকাটা আছে না, ভ্যালুর মধ্যে ওই সংখ্যাটাই বসাই দিয়েন আপাতত। হ্যাঁ, ভ্যালুর মধ্যে ওই ডাবল কোটেশনের ভিতরে ওইটাই বসাই দিয়েন। আচ্ছা আচ্ছা ঠিক আছে সুমন ভাই, রাখেন। হ্যাঁ, জনি ভাই আসেন। জনি ভাই, আপনারা বাকি সবাই একটু দ্রুত রেডি রাখেন, 1 মিনিট করে টাইম নিব। হ্যাঁ, আজকে অনেক কথা বলে ফেলছি তো এজন্য। জনি ভাই আসেন। এটা ফর্মটা না? দেখি ব্রাউজ করেন তো। আচ্ছা ঠিক আছে, ফর্ম হয়েছে, এটা বড় কথা। সিএস দরকার নাই, স্টাইল আমার দরকার নাই। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। রাজাউল ভাই, রাজাউল করিম, রাজাউল করিম তো আরেকজন থাকার কথা, উনি কই? হ্যাঁ, আপনি তো অফ করে দেন, জনি ভাই অফ করে দেন। কোড দেখান আর ইয়ে করেন, ব্রাউজারে ইয়েটা দেখান। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ব্রাউজারটা এবার ব্রাউজারে দেখেন, রান করেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বলেন, কোনো প্রবলেম আছে এর মধ্যে? ভুল হয়েছে, কোডে যান, কোডে যান, আমি দেখাই দিচ্ছি ভুল হয়েছে। রিলিজিয়নটা যান, এই যে রিলিজিয়ন যেখানে লিখছেন, এরপরে অপশন, এই অপশনগুলো হবে রিলিজিয়নের জায়গায়, মানে সিলেক্ট ট্যাগের ভিতরে অপশনগুলো হবে। সিলেক্ট ট্যাগের ভিতরে অপশনগুলো হবে, যেখানে রিলিজিয়ন লেখাটা খেয়াল করে দেখেন। রিলি নিচের রিলিজিয়ন, হ্যাঁ এরপরেরটা, এই যে আইডির পাশে, এই পাশে আসেন, এই রিলিজিয়নটা কেটে ফেলেন। হ্যাঁ, এই রিলিজিয়নটা কাটেন। আচ্ছা, এবার সিলেক্টটাকে ধরেন, পরের যে সিলেক্ট আছে এটাকে কাটেন, ইয়া মানে কাট করেন, কাইটে দিয়েন না, কাট করেন, ওই যে কন্ট্রোল এক্স, কাট। পুরোটাকে সিলেক্ট করছেন। আচ্ছা, এবার অপশনটা যেখানে শেষ হয়েছে, ওই যে কমিউনিজমের অপশন যেখানে শেষ হয়েছে, হ্যাঁ এই শেষ, একদম শেষে যান, শেষে যায় ইন্টার ইন্টার ক্লিক করেন, ইন্টারে দেন। হ্যাঁ,
এবার ওইটাকে পেস্ট করেন। হ্যাঁ, হ্যাঁ ভুল হয়েছে একটু। এটা হচ্ছে শুধু সিলেক্টটা আসবে, হ্যাঁ, আপনি টোটাল সিলেক্ট ট্যাগটাকে নিয়ে আসছেন, এটা হচ্ছে ভুল। আপনি আবার একটু কন্ট্রোল জেড দেন, শুধু এই শেষের সিলেক্টটুকু আসবে, আইডির পর থেকে শেষের সিলেক্টটুকু, এইটুকু, হ্যাঁ এইটুকু কাট করে, হ্যাঁ এটা এবারে এই যে অপশনের শেষে দেন, যেখানে অপশনগুলো শেষ হয়েছে। মানে অপশন থাকবে আমাদের সিলেক্ট ট্যাগের ভিতরে, বুঝছেন? এই দুইটা অপশন থাকবে সিলেক্ট ট্যাগের ভিতরে, এই জন্য এটা বাইরে চলে গেছে। এবার আপনি যান, রিফ্রেশ করেন। এখন ঠিক আছে? এখন ঠিক আছে, এই যে ইসলাম, এই যে যান, যে দুইটা এটার ভিতরে আছে সেটাই আসবে। এখন আপনি ফিল্ড বাড়ায় নেন, অসুবিধা নেই, অপশনগুলো বাড়ায় নেন। সাবমিট কোয়েরি, যান তো এখানে, সাবমিট, সাথে কি আসছে? সাবমিট কোয়েরি, ভ্যালু লেখা, ভ্যালু লিখে দেন, সাবমিট ভ্যালু, যান ওইটাতে যান, সরাসরি ভ্যালু লিখে দেন, টাইপ সাবমিট, হ্যাঁ ভ্যালু শেষে অ্যাট্রিবিউট আকারে ভ্যালু লিখে দেন, টাইপে, হ্যাঁ এই শেষে, হ্যাঁ এই তো বুঝতে পারছেন, এটা অ্যাট্রিবিউট, হ্যাঁ ভ্যালু লেখেন, এই যে ভ্যালু সাজেশন করছে, লেখেন সাবমিট, যা লিখবেন তাই আসবে, হ্যাঁ এইভাবে দিয়ে দিবেন ভ্যালুটা। এবার যান, রিফ্রেশ করেন, ওইখানে যান, সেভ করে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সাইফুল ইসলাম, হ্যাঁ একটু দ্রুত করেন, হ্যাঁ একটু কথা, আরো বেশি ছিল সংখ্যা, এখন কমে গেছে কেন? আচ্ছা, সাইফুল ইসলাম একটু ইয়ে করেন, শেয়ার করেন। শেয়ার, শেয়ার, হ্যাঁ ইন্টার স্ক্রিন, ইউর ইন্টার স্ক্রিন, এটা দেওয়ার পরে কি আসছে লেখা? শেয়ারের উপরে দেখেন আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে, ঠিক না? একটা কালো করে ইয়ে চলে আসছে, ওইটার মধ্যে একটু ক্লিক করেন, খালি জায়গাটা শেয়ারের উপরে। এখন শেয়ারটা অ্যাক্টিভ হয়েছে না? এখন দেন, এই যে হয়েছে, শেয়ার হয়েছে, হ্যাঁ দেখেন। আপনি একটু সিএসএস ইউজ করছেন না? আচ্ছা ভালো। হুম, সুন্দর হয়েছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই যে টেবিল, হ্যাঁ আপনি কল স্পেন রো স্পেন ইউজ করছেন, হ্যাঁ ঠিক আছে, সুন্দর হয়েছে। টেবিলের মধ্যে এই জিনিসটা একটু খেয়াল রাখুন আপনারা, কল স্পেন রো স্পেন, আর বাকিগুলো সবাই পারে, ঠিক আছে। আচ্ছা, খোরশেদ আলম শুনতেছেন? হ্যাঁ হোমওয়ার্ক হয়েছে ভাইয়া? আচ্ছা একটু শেয়ার করেন। হ্যাঁ ইন্টারভিউর স্ক্রিন, এটা দেওয়ার পরে একটা উইন্ডো আসবে, হ্যাঁ সেই উইন্ডোতে আপনার ছোট করে দেখবেন যে একটা স্ক্রিন দেখা যাচ্ছে, স্ক্রিনের উপরে একটু ক্লিক করলে শেয়ারটা অ্যাক্টিভ হবে, হ্যাঁ দেখবেন যে কালো করে একটা, ক্যান নট শেয়ার ইউর স্ক্রিন, এটা
উইন্ডো ওপেন হচ্ছে একটা। আচ্ছা, তাহলে আপনি একটু পরে আলাদাভাবে নিজে নিজে ট্রাই করে দেখেন এটা কেন প্রবলেমটা, হ্যাঁ। স্ক্রিন শেয়ারটা একটু দেখতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে ওবায়দুল ভাই, শুনতেছেন? হ্যাঁ ভাই, একটু শেয়ার করেন স্ক্রিনটা, হ্যাঁ। আচ্ছা, একটু ট্রাই করে দেখেন, না হয় আর কি করা, পরে দেখবো আর কি। একটু ট্রাই করে দেখেন হয় কিনা। আচ্ছা, না হয়নি। হয়নি। আচ্ছা, তাহলে আপনিও এখন একটু অফ রাখেন, যখন নেটওয়ার্ক ভালো হয় তখন দেখেন, হ্যাঁ। জিহাদ ভাই, আপনারটা দেখান হোমওয়ার্ক। জিহাদ ভাই, শুনতেছেন? হ্যাঁ, দ্রুত একটু কোড দেখান আর শুধু ব্রাউজারটা দেখান। আচ্ছা, ঠিক আছে, এবার কোডটা দেখান। আচ্ছা, ঠিক আছে জিহাদ ভাই, বুঝতে পারছি, হ্যাঁ। ঠিক আছে, এবার প্র্যাকটিস করেন ভালো মতো, ভালো হচ্ছে। আচ্ছা, এরপরে আর কেউ বাকি আছেন? আচ্ছা, আর বাকি যারা আছে থাকুক, ওনাদের হয়তো নেট টেটের প্রবলেম থাকতে পারে, অনেকের অনেক রকম। হ্যাঁ, এখন আমরা ক্লাস শুরু করি। আজকে আমাদের ক্লাসের থিওরি নিয়ে একটু বেশি কথা বলবো। এখানে সিএসএস শিখবো আমরা, হ্যাঁ। আমার আমার স্ক্রিনটা এবার শেয়ার করে নিচ্ছি। আচ্ছা, আজকের ক্লাসে স্ক্রিন শেয়ার হয়েছে তো, না? আচ্ছা, আজকে আমরা সিএসএস সিনট্যাক্স, ক্লাসিফিকেশন, ইনলাইন সিএসএস ইউজ। তাহলে আপনি ভিডিওটা একটু ফলো করেন, ক্লাসটা শেষ হলে আমি ভিডিও দিয়ে দিব 10 মিনিটের মধ্যেই, দেখে নিন, হ্যাঁ। এরপর হচ্ছে ইউজিং আইডিয়ান ক্লাস, ইউজিং সিএসএস ইন্সপেক্ট এলিমেন্ট, এক্সাম্পল অফ সিএসএস ওয়ার্ক, এইচটিএমএল স্টাইল শিট আর কি হবে এটা, হ্যাঁ। এরপর হচ্ছে টাস্ক। আমরা শুধু সিএসএস এর বেসিক গুলো জানবো, হ্যাঁ, মোট কথা থিওরি, ঘুরে ফিরে সিলেক্টর এগুলো নিয়ে আমরা জানবো, হ্যাঁ। যত রকম ভাবে আমরা এইচটিএমএলটা সিএসএস টা ইউজ করতে পারি। তো আমি আগের ক্লাসের কোডগুলো কেটে দেই, হ্যাঁ। ঠিক আছে, আমি একটা ব্ল্যাক শিট নিলাম। তো আমরা সিএসএস লিখবো। প্রথমে আমি একটা ডিপ নিই, হ্যাঁ। আমি নাম দিচ্ছি কন্টিনেন্ট, ডিপটার নাম, হ্যাঁ। মেইন, যেহেতু এটা আমার মেইন কন্টেনার, এটার ভিতরে আমি সব কোড লিখবো। আচ্ছা, আমি ভুল করে এখানে একটা ক্লাস দিয়ে ফেলছি, এটা এখন দেওয়ার কথা না, পরে দিব। কারণ ক্লাস কি এটাই তো এখনো বলিনি, হ্যাঁ, বা এটার কাজ কি। আজকে আমরা সব বেসিক শিখবো, একটু খেয়াল করবেন, হ্যাঁ। আচ্ছা, জুমটা করতেছি আমি।
কথাগুলো একটু খেয়াল করবেন ভালোভাবে, হ্যাঁ, জাস্ট কথাগুলো খেয়াল করবেন, কি করতেছি সেটা দেখবেন। আমি আশা করি 30 মিনিটের মধ্যে সিএসএস এর বেসিক বিষয়টা আপনার ক্লিয়ার হয়ে যাবে। অনেক আছেন জানেন, কিন্তু এর মধ্যে আরো একটু রিক্যাপ হবে, ঠিক আছে? একটু ফলো করবেন, আর প্রশ্ন থাকলে টপিক শেষ হয়ে গেলে প্রশ্ন করবেন। আচ্ছা, আমি একটু পানি খেয়ে দিই, 10 সেকেন্ড। আচ্ছা, তাহলে আমরা সিএসএস নিয়ে কথা বলবো, হ্যাঁ। তো আমরা সিএসএস কি এটা কিন্তু আমরা সবাই জানি, ক্যাসকেডিং স্টাইল শিট। সিএসএস মানে হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট, একদম সহজ বাংলা বললে, হ্যাঁ, স্টাইল দেওয়া। সহজ বাংলা হচ্ছে আমরা যে ওয়েবসাইটটা করবো, এই যে দেখলেন অনেকে ফর্ম করছেন কিন্তু কোনো স্টাইল নাই, সৌন্দর্যতা নাই। আবার দেখা যায় যে জিহাদ ভাই করছে, আবার ওই যে আরেকজন কি যেন ভাই করলো, একটু স্টাইল দেওয়া, হ্যাঁ। মেবি রেজাল্ট রাজাল্ট কোন ভাই যেন একটু করছিল, আমার নামটা মনে নেই ঠিক, মেবি খোরশেদ ভাই করছিল। ওনারা একটু সিএসএস ইউজ করছে, দেখতে একটু সুন্দর দেখা যায়। তো এই যে সৌন্দর্যমণ্ডিত করা, হ্যাঁ, এটার একটা বাহ্যিক রূপ দান করা, সৌন্দর্যমণ্ডিত করা, পাশাপাশি এক একটা এক এক জায়গায় বসানো, এটা একেবারে লেআউট ডিজাইন, হ্যাঁ। এই কাজগুলো সিএসএস দিয়ে করা হয়। মোট কথা হচ্ছে কি, স্টাইল দেওয়া। আমরা বলি না এই ছেলেটা স্টাইল করে, এরকম স্টাইল, চুলের স্টাইল এরকম, হ্যাঁ, স্টাইল আর কি, একদম বাংলা কথা যেটা আমরা স্টাইল যেটা বুঝি, এটা সেই স্টাইলই, হ্যাঁ। আমরা যে আউটপুট গুলো দিব, সেই আউটপুট গুলোকে, এইচটিএমএল এর আউটপুট গুলোকে ডিজাইন মানে একটু স্টাইল দেওয়া, এটা হচ্ছে সিএসএস এর কাজ। তো সিএসএস 3 ভাবে ইউজ করা যায়, অথবা বলে ফেলতে পারি সিএসএস 3 প্রকার, হ্যাঁ। সিএসএস 3 প্রকার। প্রথম হচ্ছে ইনলাইন সিএসএস। প্রথমটা হচ্ছে ইনলাইন সিএসএস। আমি একটা প্যারাগ্রাফ লিখছি, হ্যাঁ, উদাহরণের জন্য আমি একটা প্যারাগ্রাফ লিখছি। লরেল 10 ওয়ার্ডের কিছু কন্টেন্ট লিখছি, হ্যাঁ, লেফট করে দিলাম। তো সিএসএস হচ্ছে 3 প্রকার। 3 প্রকারটা কেমন? প্রথমটা আমরা শিখবো অ্যাট্রিবিউট আকারে আমরা দিতে পারি। এটা নিয়ে মনে একটু আপনাদেরকে দেখাইছিলাম, অ্যাট্রিবিউট আকারে, এটাকে বলা হয় ইনলাইন সিএসএস। অ্যাট্রিবিউট আকারে কিভাবে, স্টাইল একটা অ্যাট্রিবিউট আছে, হ্যাঁ, আমরা অ্যাট্রিবিউটটা এইভাবে লিখি, ঠিক না? অ্যাট্রিবিউটের নাম দেই, একটা সমান দেই, তারপর ডাবল কোটেশন দেই। এখন আমরা এখানে যে সিএসএসটা লিখবো, এটাকে বলা হয় ইনলাইন সিএসএস, ঠিক আছে? তো আমরা স্টাইল দিচ্ছি, পি ট্যাগকে দিচ্ছি, হ্যাঁ, পি ট্যাগকে আমরা স্টাইল দিচ্ছি কিভাবে, এটাকে দিচ্ছি আমরা কালার দিচ্ছি প্রথমে, হ্যাঁ। আমরা যদি ফন্টের কালার দিতে চাই, তাহলে আমরা শুধু COLR কালার কালার লিখবো। কালার লিখে এখানে আমরা তার ভ্যালুটা দিব। প্রথমটাকে বলে প্রপার্টি, দ্বিতীয়টাকে বলে ভ্যালু। আমরা রেট দিলাম। এখন যদি আমরা এটাকে একটু গো লাইভ করি, আমরা এটা একটু লাইভ হোক। This site cannot be reached. কেন? Server is now offline, source live sources extension. এমন কেন হবে? আচ্ছা, এই যে দেখেন আমাদের পি ট্যাগের লেখাটা লাল হয়ে চলে আসছে, হ্যাঁ। আমাদের কালারটা রেড হয়ে গেছে। আমরা যদি টেক্সটের কোনো কালার দিতে চাই, এটা শুধু কালার লিখলে হবে, টেক্সট আর লিখতে হবে না, হ্যাঁ। আমাদেরকে টেক্সট আর লিখতে হবে না। এরপর আমরা কি করব, আমাদের দুইটা জিনিস সিএসএস এ আমাদের দুইটা জিনিস ইউজ করতে হয়। একটা হচ্ছে এটাকে ভ্যালু প্রপার্টি বলে, আর এটা হচ্ছে ভ্যালু, ঠিক আছে? এটা হচ্ছে প্রপার্টি, এটা হচ্ছে ভ্যালু। প্রপার্টিটা কি, সিএসএস প্রপার্টি কালার, আর আমরা ভ্যালুটা দিলাম এটা রেড। এখন আমরা যে কোনো কিছু দিতে পারি, হ্যাঁ। এরকম যে কালার গুলো লেখা যায় তা অনেকগুলো করেই, হ্যাঁ, আমরা এইভাবে লিখতে পারি, রেড, ব্লু, ইয়েলো, স্যালমন, টমেটো, ব্ল্যাক, হোয়াইট, এরপর হচ্ছে আপনার ইয়েলো, গ্রিন, হ্যাঁ। এগুলো নর্মালি আমরা যে কোডগুলো সচরাচর আমরা ইংরেজি শব্দে ব্যবহার করি, এই প্রায় সবগুলো কোডে আপনি এখানে দিতে পারবেন, ঠিক আছে? নামে মানে ইংলিশ লেটারে, হ্যাঁ, HTML এটাকে সাপোর্ট করে। এই যে ব্লু দিলাম, চাইলে আমরা গ্রিন দিতে পারি, গ্রিন দিতে পারি, এটা গ্রিন কালার পাবে। আমি এখন শুধু কালার নিয়ে কথা বলবো, হ্যাঁ। আর চাইলে আমরা কি করতে পারি, কালারকে আরেকটা ভাবে ইউজ করা যায়, এটা হচ্ছে হেক্সা কোড। হ্যাঁ, এখানে 6টা ভ্যালু পাবে, হেক্সা কোডে 6টা ভ্যালু পাবে, কালার কোড বলে আর কি, হ্যাঁ। যেমন 6টা ভ্যালু বিভিন্ন টাইপের হয়, এটা এ থেকে ই পর্যন্ত, এফ পর্যন্ত, হ্যাঁ, এ থেকে এফ পর্যন্ত, পাশাপাশি 0 থেকে 9 পর্যন্ত এই কালারগুলোর সংমিশ্রণে একটা ইয়ে তৈরি হয় আর কি, হ্যাঁ, কালার তৈরি হয়।
যেমন FF0 এটা আসবে ইয়েলো কালার। হ্যাঁ, ইয়েলো কালার হয়ে গেছে। তো তিনটা দেওয়া যায়, যদি তিনটা অথবা ছয়টা যে কোনো দুইটার একটা ইউজ করতে হয়, তিনটা অথবা ছয়টা। দেখা গেছে যেগুলো মিলে যায় মানে সেম থাকে এগুলো তিনটে ইউজ করে, আবার কোনো কোনো ক্ষেত্রে ছয়টা। তো বেশিরভাগই কমন হচ্ছে ছয়টা ইউজ করা। তাই কালার আমরা দুইভাবে দেখলাম। হ্যাঁ, এখন অবশ্যই এটা আমাদের রিভিউ আসবে, অলরেডি আমাদের তো ব্রাউজারে সাজেশন দিয়ে দেয়। হ্যাঁ, আবার F00 যদি দেয় এটা রেড আসবে। হ্যাঁ, এরকম ভাবে আমরা হেক্সাকোড ইউজ করতে পারি। হ্যাঁ, আবার আপনাদেরকে মেবি একটা সফটওয়্যার ডাউনলোড করানো হয়েছিল প্রথমেই, এটা হচ্ছে পিক্সি। এখন একটু ডাউনলোড করে নেন যারা না করেন, পিক্সি কালার পিকার। পিক্সি কালার পিকার। এরপর আমি সিএসএস এ চলে যাব, সিএসএস এর মেইন ডেফিনিশনে। হ্যাঁ, সিএসএস এর এই যে কালার পিকার, এটাকে আপনারা একটু ডাউনলোড করে নেবেন। 11 কিলোবাইটের ছোট্ট একটা সফটওয়্যার। হ্যাঁ, এটাকে আমি একটু ওপেন করে নিচ্ছি। প্রথম দিনই বলছিলাম না? আচ্ছা, এই যে কালার পিকার। হ্যালো, কি যেন বলতেছিলেন বলেন তো? আচ্ছা আচ্ছা, আমি ভুলে যাই তো কাকে কোনটা বলে, মাঝে মাঝে নিজে পেঁচাই ফেলি। তো কালার পিকারটা আমি এখান থেকে অ্যাক্টিভ করে নেই, কারণ তিনটা গ্রুপ, এরপর আমার আবার অফিসে আবার গ্রুপ আছে, বুঝছেন? আমি কোন দিন যে কারে কি পড়াই আমি নিজে মাঝে মাঝে ভুলে যাই। আচ্ছা, এই যে দেখেন আমরা যে কালারটা নিব সেই কালারের উপরে আমরা কার্সরটা রাখবো। হ্যাঁ, রেখে কন্ট্রোল অল্টার সি, একটু নোট করে রাখেন। আমাদের কিবোর্ডের কন্ট্রোল অল্টার সি, এই তিনটা বাটনে ক্লিক করব, আমাদের হেক্সাকোডটা কপি হয়ে আসবে। হ্যাঁ, কপি হয়ে যাবে। এটাকে আমরা এখানে মিনিমাইজ করতে পারি। তারপর আমরা এখানে একটা হ্যাশ দিব, হেক্সাকোডের জন্য হ্যাশ দিতে হয়। হ্যাঁ, তারপর এই যে আমরা কোডটা লিখলাম, এটা যে ইউটিউবের কালারটা নিয়ে আসছি। হ্যাঁ, এবার যে কোনো কালার আপনি নিয়ে আসতে পারেন। এখন আর আপনি কোনো বাইন্ডিংস এর মধ্যে নাই, এখন আপনি আর কোনো বাইন্ডিংস এর মধ্যে নাই, লাল নীল কালো বেগুনের মধ্যে নাই। মোট কথা যত রকম কালার হইতে পারে, হ্যাঁ, সব রকম কালার কি এখন আপনি এখানে আউটপুটে দেখাইতে পারবেন। হ্যাঁ, এখন আপনি স্বাধীন। ঠিক আছে, ছয়টা ছয়টা পর্যন্ত ভ্যালু দেওয়া যায়, ছয়টার নিয়ে হয়। এগুলোকে আপনি যেভাবে খুশি রেন্ডারিং করে আপনি নতুন নতুন কোড নিয়ে আসতে পারেন, এ থেকে এফ পর্যন্ত। আর হচ্ছে 0 থেকে 9। হ্যাঁ, ছয়টা বর্ণ হবে আর কি, ছয়টা লেটার হবে এই। আর আরেকটা ভাবে ইউজ করা যায়, সেটা হচ্ছে 8 জিবি। এটাকে বলা হয় 8 জিবি কালার কোড। 8 জিবি কালার কোডটা কি? রেড গ্রিন ব্লু, রেড গ্রিন ব্লু, তিনটা কালার। হ্যাঁ, এর একটা মেথড আকারে আসে আর কি। রেড গ্রিন ব্লু মানে আমরা জানি মৌলিক রং কিন্তু তিনটা, আর বাকি যত রং আছে এই তিন রঙের মিশ্রণ, এটা কিন্তু জানি। হ্যাঁ, রং মৌলিক রং হচ্ছে তিনটা, রেড গ্রিন ব্লু, 8 জিবি। হ্যাঁ, এখানে আমরা একটা ভ্যালু দিব, সর্বোচ্চ ভ্যালু পাই 255 এবং সর্বনিম্ন হচ্ছে 0। তা আমি দিলাম 255, 255, 255। তাহলে কালারটা আসবে সাদা। মানে সব রঙের যখন উপস্থিতি হবে তখন রেড গ্রিন ব্লু, সর্বোচ্চ ভ্যালু তিনটে যখন মিলে যাবে তখন হয়ে যাবে সাদা। আমরা এখানে কিন্তু দেখতেছি, ব্রাউজারে আমার মনে হয় না যে এত বারবার রিফ্রেশ করে দেখাইতে হবে। এখানে দেখা যায় না যে সাদা দেখা যায়। হ্যাঁ, এরপর আমরা দিতে পারি 0, সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 0, 0, সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 0, মানে সব রঙের অনুপস্থিতি, কালো অন্ধকার, তিনটা রঙের অনুপস্থিতি, কালো অন্ধকার। এবার আমরা যদি এটাকে আমরা গ্রিনটাকে 255 দিলাম, তাহলে কি রং আসে দেখেন, গ্রিন আসছে। হ্যাঁ, আমরা গ্রিন ব্লুটাকেও 255 দিই, সর্বোচ্চ মার্ক দিলাম। হ্যাঁ, তাহলে আমার কালারটা হয়ে গেছে যে এই কালারটা। ঠিক আছে, এইভাবে এখন আমরা কিন্তু লিমিটের বাইরে চলে গেছি। এটাকে আমরা করে দিতে পারি ধরেন 80। ঠিক আছে, এখন আবার ওইটার মধ্যে একটু না একটু চেঞ্জ হয়েছে, হয়তো এটা আমাদের চোখে পড়তেছে না, বাট মাস্ট বি চেঞ্জ হবে। শেষেরটাকে আমি 80 দিলাম। দেখেন এই যে এখন একটু কি কালার বলবো আমি বুঝতেছি না। হ্যাঁ, এভাবে আমরা কালার কোড ইউজ করতে পারি। তাহলে আমরা কালার কোড 3 ভাবে ইউজ করা দেখলাম। হ্যাঁ, আমরা 8 জিবি কালার কোড, হেক্সা কালার কোড, আর হচ্ছে সরাসরি রেড গ্রিন ব্লু। তখন আমরা কাজের জন্য সহজটাই এখন ইউজ করব, বাট আপনারা তিনটে জেনে রাখেন, আপনারা তিনটেই জেনে রাখেন। হ্যাঁ, আমার একটু প্লাগটা খুলে গেছে তো প্লাগটা লাগাইনি। আচ্ছা, এখন আমরা যাবো সিএসএস এ, কারণ আমি কালারটা একটু আপনাদেরকে ক্লিয়ার করে কেন নিলাম, কারণ আমি কালারটা প্রচুর ইউজ করব। আপনাদের মনের মধ্যে প্রশ্ন থাকবে, কিউরিওসিটি থাকবে যে বারবার এটা ইউজ করতেছি, এটা কি ওটা কি। হ্যাঁ, তাই আমি কালারটা ক্লিয়ার করে এখন আমি মেইন সিএসএস এ যাব। তো আমরা কোন কথা ছিলাম যে ইনলাইন সিএসএস। হ্যাঁ, ইনলাইন সিএসএস আমাদেরকে আবার কিন্তু ভিজুয়াল স্টুডিও কোডে কিন্তু একটু অ্যাডভান্টেজ দেয়। হ্যাঁ, এই কালারের উপরে কার্সর নিলে এটা আমাকে সাজেশন দেয়, এখান থেকে আমি যে কোনোটা সরাসরি সিলেক্ট করলে এটা যে 8 জিবি কালার কোডে এটা চলে আসে। হ্যাঁ,
এটা অনেকগুলো টেক্সট এডিটরে দেয়। তো এটা হচ্ছে আমাদের ইনলাইন সিএসএস। এখন আমরা সিএসএস শিখবো, আমরা আর কোনো কিছু শিখবো না, সিএসএস এর ভিতরের মেইন বেসিকটা শিখবো। হ্যাঁ, এটাকে বলা হয় ইনলাইন সিএসএস। আমরা আর কি করতে পারি, আমরা RGB ইউজ করবো না, অনেক বড় দেখা যায়, আমরা রেড দিয়ে দিলাম এমনিতে। হ্যাঁ, একটা কালার দিলাম। এবার চাইলে আমরা আরো ইউজ করতে পারি ব্যাকগ্রাউন্ড কালার। আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। কি দিব ব্যাকগ্রাউন্ড কালার? ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ব্লু। এটা যেহেতু রেড আছে, আমরা এটা ব্লু দিলাম। তাহলে এখানে আমরা আউটপুটটা দেখবো, এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আছে ব্লু, আর ফন্টের শুধু কালার যেটা লিখবো সেটা হবে ফন্ট কালার। হ্যাঁ, ফন্ট কালার আছে কি এই যে এরকম করে আছে আর কি। হ্যাঁ, ফন্ট কালার আছে লাল, লাল এবং ব্লু। তাহলে এটাকে বলা হয় ইনলাইন সিএসএস। মনে রাখবেন। হ্যাঁ, আপনাদের কাজ যেন একটু সাউন্ডে প্রবলেম হয়। নির্দিষ্ট এরিয়া পর্যন্ত ওটা তো আমরা শিখবো। আপনি যতটুকু এরিয়া দিতে চান ততটুকুই দিতে পারবেন, শুধু ততটুকু না, ছোট্ট একটা বিন্দুকে আপনি দিতে পারবেন। হ্যাঁ, এগুলো আমরা একটু পরে শিখবো, একটু পরে। হ্যাঁ, আগে আমরা বেসিক সিএসএসটা শিখে নিই। সিএসএসটা কি, কিভাবে কিভাবে ইউজ করতে হবে, এটাকে কিভাবে সিলেক্ট করতে হবে, এটা হচ্ছে ট্রিকি পার্ট। ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমরা এটা শিখলাম ইনলাইন সিএসএস। এটা হচ্ছে ইনলাইন সিএসএস। এভাবে আমরা এইচটিএমএল ট্যাগের ভিতরে, আবার খেয়াল করেন, আমরা এইচটিএমএল ট্যাগের ভিতরে অ্যাট্রিবিউট আকারে আমরা সিএসএস লিখতে পারি। এটাকে বলা হয় ইনলাইন সিএসএস। ঠিক আছে? আবার আমরা হেডের মধ্যে, এটা শুধু হেডে করা যাবে কিন্তু। হ্যাঁ, হেড ট্যাগটা শেষ হওয়ার আগে, হ্যাঁ, আপনি আরেকটু উপরে লিখতে পারেন, বাট কনভেনশনাল কিছু নিয়ম আছে। হ্যাঁ, এই জায়গায় আমরা স্টাইল ট্যাগের মাধ্যমে, এখন দেখেন একটু আগে ছিল এটা অ্যাট্রিবিউট, এখন হয়ে গেছে কিন্তু ট্যাগ। দেখেন এইচটিএমএল ট্যাগ হয়ে গেছে না? এটা একজন এসে বলেন তো, এই যে ট্যাগ শুরু হলো ট্যাগ শেষ হলো, তাহলে এটা হলো কি এইচটিএমএল ট্যাগ, আর এটা হলো কি অ্যাট্রিবিউট। দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, দেখেন কালারও পার্থক্য আছে, খেয়াল করে দেখেন, দুইটার কিন্তু দুই কালার। এটা ওই যে ওই এইচটিএমএল ট্যাগগুলোর সাথে কালারে মিলে গেছে, আর এটা কিন্তু আমার অ্যাট্রিবিউটের কালারের মতো আছে। এখানে যদি আমি আরেকটা অ্যাট্রিবিউট নেই, টাইটেল, টাইটেলটা আপনাদেরকে মনে হয় দেখানো হয় নাই। হ্যাঁ, টাইটেলটা আপনাদেরকে দেখানো হয় নাই। এটা এইভাবে যদি আমরা টাইটেল হ্যালো দেই, তাহলে আমার এই যে এটার উপরে যখন নিব না কাটছর, এই যে হ্যালো লেখাটা আসছে দেখেন ছোট করে। এভাবে আমরা বিভিন্ন কিছুতে টাইটেল দিতে পারি। হ্যাঁ, দেখেন এটা একটা অ্যাট্রিবিউট টাইটেল। টাইটেলের অ্যাট্রিবিউটের কালার আর স্টাইলের কালার এক, মানে আমরা এতক্ষণ সিএসএসটা ইউজ করছি ইনলাইন সিএসএস অ্যাট্রিবিউট আকারে, আর এখন দিলাম এইচটিএমএল ট্যাগে। খেয়াল করে দেখেন, এখন দিলাম কিসে? এইচটিএমএল ট্যাগে। এই এইচটিএমএল ট্যাগের ভিতরে আমরা সিএসএস লিখতে পারি। তো কিভাবে লিখবো? তাহলে আমি যাকে দিতে চাই তাকে এখানে ধরতে হবে। আমি পি কে দিতে চাই, তাহলে আমি পিটাকে এখানে ধরবো। ধরে আমি এখন এটাকে আমি কোনো একটা প্রপার্টি দিই। এখন এখানে তো আমার কালার দেওয়া আছে, আমি এগুলোকে আপাতত হয় কেটে দিতে পারি, অথবা আচ্ছা আমি পি না দিয়ে আমি নিচে একটা H1 ট্যাগ দিই, যেহেতু পি কে আমার ইংলিশ সিএসএস দেওয়া আছে, দুইটার মধ্যে কনফ্লিক্ট করবে। হ্যাঁ, আমি $5 জাস্ট ছোট্ট করে একটা নিচ্ছি, তো আমি H1 টাকে দিচ্ছি উপর থেকে। হ্যাঁ, এখান থেকে H1 টাকে আমার এখানে HTML ট্যাগটা দিয়ে নিতে হবে। হ্যাঁ, দিয়ে আমি এখানে লিখব যে কালার কি দিব, এই যে এইভাবে, এই যে আমার সিএসএস প্রপার্টি, তারপর ভ্যালু। হ্যাঁ, কালার আমি এটাকে দিচ্ছি গ্রিন। ঠিক আছে, কালার গ্রিন। এখন যদি আমি আউটপুট দেখি, তাহলে আমি দেখব আমার নিচে একটা H1 ট্যাগ আসছে এবং এটার কালার গ্রিন। আর এই যে সিএসএসটা ইউজ করলাম, এই যে সিএসএসটা ইউজ করলাম স্টাইল ট্যাগের মাধ্যমে হেডের ভিতর, খেয়াল করবেন কিন্তু হেডের ভিতর, আমার বডিতে না কিন্তু, হেডের ভিতর এই শেষে টাইটেল লেখার পরে এই জায়গাতে, এটাকে বলা হয় ইন্টারনাল সিএসএস। এটাকে বলা হয় ইন্টারনাল সিএসএস, আর এটাকে বলা হয় ইনলাইন সিএসএস। আর একটা আছে এক্সটার্নাল সিএসএস, এটা আমরা শেষে দেখব, আরেকটু পরে দেখব। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমার ইনলাইন, এটা হচ্ছে আমার ইন্টারনাল, একটা হচ্ছে ইনলাইন, একটা হচ্ছে ইন্টারনাল। নীরব স্বাধীন কয়েকবার এসে কয়েকবার গেল। আচ্ছা, এবার রেজাউল করিম ভাই আসেন তো একটু, বলেন তো কোনটা ইনলাইন কোনটা ইন্টারনাল? পি ট্যাগের ভিতরে অ্যাট্রিবিউট আকারে যেটা দেওয়া আছে, অ্যাট্রিবিউট আকারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ইন্টারনাল সিএসএস, এবং এটাকে আমরা ঠিক একটা এইচটিএমএল ট্যাগের ভিতর লিখছি কিন্তু, স্টাইল ট্যাগের ভিতরে। হ্যাঁ, আমরা এটা কিন্তু যে কোনো জায়গায় লিখতে হবে না, স্টাইল ট্যাগের ভিতরে লিখতে হবে। তারপর আমরা H1 কে যখন ধরতে গেছি তখন H1 লিখে ধরছি না,
কারণ আমার তো এটাকে রিস্ক করতে হবে, এখানে তো খালি বেনামি আমার কিছু লিখলে হবে না, আমার তো বুঝাইতে হবে যে আমি এটা এই কালারটা আমি ওকে দিচ্ছি, ঠিক না? আচ্ছা, আপনি মাইক্রোফোন অফ করেন, হ্যাঁ। এরপর সুমন ভাই আসেন তো, বলেন তো কোনটা ইনলাইন আর কোনটা ইন্টারনাল। ইনলাইন, এটা হচ্ছে ইনলাইন। হ্যাঁ, অ্যাট্রিবিউট আকারে আমরা এটা ইউজ করছি, হ্যাঁ, স্টাইলটা এখানে অ্যাট্রিবিউট আকারে ইউজ করছি, আর এখানে কি করলাম আমরা ট্যাগ আকারে দিলাম। তাহলে বেসিকটা ক্লিয়ার হয়ে গেল না? আচ্ছা, তাহলে এই দুইটা পার্থক্য আমরা দেখলাম, ঠিক আছে। এরপর আমরা এর মধ্যে যে সুবিধা আছে অসুবিধা আছে কোন ওইটা আমরা ইয়ে করব, কোড করব, এগুলো অনেক পরের ব্যাপার, হ্যাঁ, এগুলো পরের ব্যাপার। আগে আমরা বেসিক গুলো ক্লিয়ার হই, হ্যাঁ, অ্যাজ এ বিগিনার হিসাবে আমরা বেসিক গুলো ক্লিয়ার হই। এবার আমরা এক্সটার্নালটা ইউজ করব, হ্যাঁ। এক্সটার্নাল আমরা একটা ফাইল করে নিব, হ্যাঁ, আপনারা হাতে হাতে করে নিয়েন। আমি নাম দিব স্টাইল ডট, এবার আমাদেরকে এক্সটেনশনে দিতে হবে সিএসএস। আশা করি এক্সটেনশন নিয়ে আর আপনাদের সাথে কথা বলার দরকার হবে না, ঠিক আছে। আমরা যেমন ডট এইচটিএমএল দিই তেমন হবে ডট সিএসএস। যখন ডট সিএসএস লিখবো তখন এটা সিএসএস ফাইল হয়ে যাবে, যখন ডট সিএসএস লিখবো। হ্যাঁ, বলেন বলেন। ডান পাশে কোন অপশনটা? এটা আসবে তো, এটা তো কমন, এটা তো কমন না, এটার জন্য কোনো প্লাগইন লাগে না, এটা এমনি আসে। এই যে এটা এখান থেকে ওপেন করবেন, এই যে ফাইলের মতো সাইনটা ওপেন করবেন, যে এখান থেকে এটা ধরলে এটা আসবে, এটার জন্য কোনো ইয়ে নাই, হ্যাঁ, এটা এমনিতেই আসে। এটা আপনার ব্র্যাকেটও এইভাবে ডিরেক্ট ফাইল দিয়ে এইভাবে এই যে নিউ ফাইল দিবেন, তাহলে এখানে ধইরা যদি এটা না আসে এইভাবে ডাবল রাইট বাটন ক্লিক করে নিউ ফাইল লিখে তারপর দিয়ে দিয়ে, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা এখন কি করলাম, একটা স্টাইল ডট সিএসএস ফাইল দিলাম, হ্যাঁ। এই যে এটা এখানে নেওয়া হয়েছে, খেয়াল করে দেখেন যারা একটু কম বুঝেন। এই যে এখান থেকে, হ্যাঁ, আমি একটু বড় করি, এই যে লার্জ স্ক্রিন দেখেন, এই যে স্টাইল ডট সিএসএস, এবং এটা স্টাইলের একটা সাইন চলে আসছে কিন্তু, হ্যাঁ। আমরা যেমন ডট এইচটিএমএল লিখতাম এটাও ঠিক এভাবে আসছে। আমি যদি আরেকটা নেই, এই জায়গাটা একটু ক্লিয়ার হওয়া দরকার আছে। আমি যদি আরেকটা ফাইল নিই, ধরেন আমি নিলাম রেসপন্সিভ ডট সিএসএস, ওই যে সেভ করতে আসলে যেমন এটাতে একটা ওয়ার্নিং দিত না, এটাতে ওয়ার্নিং দিবি। এই যে সাইন সব চেঞ্জ হয়ে গেছে, স্টাইল মানে দেখেন চাকা, ওই যে সেটিংসের একটা চাকার মতো চলে আসছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে যে এখানে চলে আসছে দুইটা, রেসপন্সিভ আর স্টাইল ডট সিএসএস, এগুলোকে বলা হয় এক্সটার্নাল সিএসএস। এবং এখানে আপনাকে কোনো মার্ক করতে হবে না, এখানে আপনি ডিরেক্ট লিখবেন এখন, হ্যাঁ। ধরেন আমি এইচ1 কে, ওইখানে তো এইচ1 কে শুধুমাত্র আমি কালার দিছি, এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, হ্যাঁ। এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, কি দিব, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম টমেটো কালার দিয়ে দিই, হ্যাঁ, টমেটো টমেটো কালার দিয়ে দিলাম। কিন্তু এটা পাবে না, এটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস, এখনো কিন্তু অ্যাট্রিবিউটও নাই, আমার স্টাইল ট্যাগও নাই, কারণ এটা তো এমনিতেই স্টাইল ফাইল। আমার তিন জায়গার জন্য তিনটা মার্ক, এটার জন্য হচ্ছে অ্যাট্রিবিউট, এটার জন্য হচ্ছে ট্যাগ, আর যেহেতু এটা সিএসএস ফাইল, এটা ভাই এটা নামে হচ্ছে স্টাইল ডট সিএসএস, এটা সিএসএস ফাইল, এখানে আর আমাকে অ্যাট্রিবিউট ট্যাগ কোনো কিছু ইউজ করতে হবে না, সরাসরি আমি আমার এইচটিএমএল ট্যাগ লিখবো অথবা ক্লাস আইডি যেটা ইউজ করা দরকার আমি সেটা ইউজ করব। এখানে আর আমাকে বলার দরকার নাই এটা কি, কারণ এটা ডট সিএসএস, এটা ফাইলটি হচ্ছে সিএসএস ফাইল। তবে এটাকে কি করতে হবে, আমাদের এই ফাইলের সাথে একটা লিঙ্ক করে দিতে হবে, কারণ ওইটা তো আলাদা জায়গা এক্সটার্নাল, এটার সাথে আমার ফাইলের সম্পর্ক কি, এটাতে এটা প্রপার্টি গুলো এটাতে কিভাবে পাবে, এর জন্য আমরা লিঙ্ক ইউজ করবো, হ্যাঁ, একটা লিঙ্ক করে দিব। হ্যাঁ, আমি হাতে হাতে লিখি, হ্যাঁ, লিঙ্ক। এই যে লিঙ্ক লিখে আপনারা কি করবেন, এখানে দেওয়া যায় রিলেশন, হ্যাঁ, রিলেশন স্টাইল শিট, রিলেশন স্টাইল শিট, আর হচ্ছে স্পেলিং ভুল হয় কিনা আল্লাহ জানে, হ্যাঁ, আর স্টেপ হচ্ছে স্টাইল ডট সিএসএস, ঠিক আছে। আর এটা তো আমরা এমনিতে যদি শর্টকাটে লিখি তাহলে তো আমরা লিঙ্ক লিখলে এটা অটোমেটিক এমনি চলে আসবে, হ্যাঁ, স্টাইল ডট সিএসএস। হেডে এটা হেডের ভিতর, ওই যে প্রথম ক্লাসে বলছিলাম আমরা হেডের ভিতর সমস্ত সিএসএস লিঙ্কগুলো লিখবো। হেডের কাজই হচ্ছে এগুলো, এই হেড ট্যাগটার মানে হচ্ছে এগুলো, মেটা ট্যাগ,
স্টাইল শিট শুধু টাইটেল বাদ দিয়ে, হ্যাঁ, এই শুধু একটা টাইটেল ছাড়া কোনো আউটপুট নাই, এটা বলছিলাম কিন্তু, হ্যাঁ, একটু মনে করে দেখেন, টাইটেল ছাড়া কোনো আউটপুট নেই, আর বাকিগুলো হচ্ছে সমস্ত লিঙ্ক, যত টাইপের লিঙ্ক আছে, মেটা ট্যাগ লিঙ্ক, আবর জাবর যা আছে সবে জায়গায় হেডের মধ্যে, ঠিক আছে, হেডের মধ্যে যা আছে এগুলো সব। তাহলে আমি এই যে সিএসএস এর লিঙ্কটা করে দিলাম, এখন পাবে। লিঙ্ক না করলে কিন্তু পাবে না। অনেক আছে কোড করে ফেলছি 20-30 লাইন, হায় রে কেন পায় না, কেন পায় না, ভাই আপনি লিঙ্ক করেন, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা টমেটো পেয়ে গেছে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার টমেটো পাইছে। তাহলে এই হলো আমার ইন্টারনাল সিএসএস, যেটা আমি অ্যাট্রিবিউট আকারে ইউজ করি, আর এই হচ্ছে আমার ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, যেটা আমি স্টাইল ট্যাগের ভিতরে ইউজ করি, আর এই হচ্ছে আমার স্টাইল ডট সিএসএস ফাইল, এটাকে বলা হয় সিএসএস ফাইল। এখানে আমাকে আর কোনো কিছু ইউজ করতে হবে না, তবে এখানে লিঙ্ক করাই দিতে হবে। এইটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন আছে কিনা বলেন, এই তিনটা জিনিসের মধ্যে, ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল, কারো কোনো কনফিউশন থাকলে বলেন। লিঙ্ক তো কিছুই না, সিম্পল ব্যাপার। আপনি জাস্ট লিঙ্ক ট্যাগ, এইচটিএমএল এর লিঙ্ক ট্যাগটা নেবেন, হ্যাঁ, নিয়ে আপনি যদি ওই রিলেশন স্টাইল শিট নাও দেন, সরাসরি এই স্ট্যাপ লিখলেও চলে আসবে। আমরা যেমন অ্যাঙ্কর ট্যাগে স্ট্যাপ ব্যবহার করতাম না, স্টাইল ডট সিএসএস দিয়ে দিবেন, স্টাইল ডট সিএসএস। তবে আমরা একটা রিলেশন দিব, কারণ এটা রিলেশনটা কি, এটা কি টাইপের রিলেশন তৈরি করতেছেন আপনি, এটা আমরা দিয়ে দেবো স্টাইল শিট, ঠিক আছে। এই হ্যাঁ, লিঙ্কের জন্য এই স্টেপটি হয় নরমালি, ঠিক আছে, লিঙ্কের জন্য সবসময় এইচ হাইপার রেফারেন্স, এটাকে বলা হয় হাইপার রেফারেন্স, হ্যাঁ, ইউআরএল এর রেফারেন্স আর কি, হ্যাঁ। তাহলে কি বুঝতে পারছেন? আপনি যে ট্যাগ লেখেন, এইখানে আপনি সব আমরা কাজ করবো এখানেই। কারণ আমি যদি একটা ইনলাইন সিএসএস এ আমি যদি কোড লিখতে শুরু করি, তাহলে আমি ধরেন কত লিখবো কোড, আমার এটা হিজিবিজি হয়ে যাবে ফাইলটা। আবার যদি আমি ইন্টারনাল ইউজ করি, তাহলে আমার মনে করেন যে 2000 লাইন যদি আমার, বা 200 লাইনও যদি আমার এইচটিএমএল কোড থাকে, তো 200 লাইনের মধ্যে মনে করেন যে আমার যদি 30টা কোড থাকে, 30টা কোডের আমি স্টাইল লিখতে লিখতে এটাই তো চলে যাবে মনে করেন যে ফাইলের 150 লাইন, তাহলে আমার বডি শুরু হবে কোত্থেকে, হিজিবিজি হয়ে যাবে না, আনম্যানেজেবল হবে, কন্ট্রোলে থাকবে না আপনার ফাইলটা, আপনি নিজে পড়ে নিজে বুঝবেন না কই কি করছেন। এই জন্য আমরা কি করব, এক্সটার্নাল ইউজ করবো সবসময়, এবং এটার কিছু সুবিধা অসুবিধা আছে, এগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। আপনারা জাস্ট আগে ইনলাইন, ইন্টারনাল এবং এক্সটার্নাল এই তিনটা জিনিস বুঝছেন কিনা সেটাই ক্লিয়ার করেন। আচ্ছা, এখন এখানে আমরা কোনটা ব্যবহার করব, এটা হচ্ছে প্রথম প্রশ্ন, এবং কেন ব্যবহার করব এবং কিভাবে ব্যবহার করব, এই তিনটা প্রশ্ন আপনাদের মধ্যে আছে, হ্যাঁ। এই তিনটার ভিতর আমরা সবসময় বেশিরভাগই এটা খুব কম ইউজ হয়, ইন্টারনালটা খুব কম কিন্তু ইউজ হয়, এটা খুব কম ইউজ হয়, হয় কোনো কোনো ফাইলে এটা ইউজ করা লাগে, এটাকে একবার বাদ দেওয়া যাবে না, হ্যাঁ। আর আমরা সবচেয়ে বেশি মানে আমরা কোড করব আমরা এক্সটার্নাল সিএসএস, ঠিক আছে। ইনলাইন সিএসএস যেমন ওয়ার্ডপ্রেসে যখন আমরা কোনো সাইট করি তখন ইনলাইন সিএসএস লেখা নিষেধ, শুধু ব্যাকগ্রাউন্ড ইমেজ বাদ দিই, আমরা ইনলাইন সিএসএস ও লিখবো না, ঠিক আছে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমরা ইনলাইন সিএসএসটা লিখবো, হ্যাঁ, কারণ ইনলাইন সিএসএস এ সবচেয়ে বেশি প্রায়োরিটি পায়। এটার উদাহরণটা এখন আমরা দেখবো। এখন দেখেন, আমরা এখানে পি ট্যাগকে একটা কালার দিছি রেড, শুধু এতটুকু পর্যন্ত মনে রাখেন, একটা কালার দিছি রেড। এখানে আমরা ইনলাইন সিএসএস এ এটাকে একটা কালার দেই, পিটাকে, সরি আমি আগে পি কে ধরি, পি কে ধরলাম, ধরে আমি একটা কালার দিলাম গ্রিন। দেখেন এখানেও পি কে কালার দেওয়া আছে রেড, এখানে দিলাম গ্রিন, বা এখানে ব্লু দিয়ে দিই, হ্যাঁ, এখানে ব্লু দিয়ে দিই, ব্লু দিলাম, দেখেন তো কোনটা পায়, পি ট্যাগ, খেয়াল করবেন এই যে এটা আমার এটা রেডি হয়ে আছে, এখন আমার এটা রেডি হয়ে আছে। এটাকে ব্লু না দিয়ে ব্ল্যাকও দিতে পারি আপাতত, হ্যাঁ, ব্ল্যাকও দিতে পারি, আমার এটা রেড হয়ে আছে, কেন আমি যেখানে ব্লু ব্ল্যাক দিছি ব্ল্যাক পাইতে পারে না। যদি আমি এখান থেকে কালারটাকে কেটে দিই, এখন দেখেন ব্ল্যাকটা পাবে, এখন ব্ল্যাকটা পাইছে। এখন আপনি বলতে পারেন এটা বাই ডিফল্ট ব্ল্যাক তাই ব্ল্যাক পাইছে, তা না, এটা এই জন্য না, আমি এটাকে স্যালমন কালার দিয়ে দিই বা অন্য একটা কালার দিই, এই যে এটা দিলাম, লাইট ব্লু এই টাইপের কিছু একটা দিলাম, এই যে দেখেন এটা দেখা যাচ্ছে না, ওই যে দুইটা ব্লুর সাথে একসাথে হয়ে গেছে, তাই এই যে দেখেন কালারটা কিন্তু আসছে, হ্যাঁ। এই এর মানে হচ্ছে ইনলাইন সিএসএস যেটা থাকবে সেটা প্রায়োরিটি বেশি থাকে সবচেয়ে, কারণ আমাদের ব্রাউজার কি করে, উপর থেকে ফাইল পড়তে 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 নিচের দিকে নামে, সবশেষে যেটা থাকে সে সেটাকে প্রায়োরিটি বেশি দেয়, সেটাকে রাখে, বাকিগুলোকে মানে এটা আগের গুলোকে ওভাররাইট করে ফেলে, ঠিক আছে। এটা কি করে, আগের গুলোকে ওভাররাইট করে ফেলে। আমি কোডটা এখানে রাখলাম, আচ্ছা এখান থেকে
এখন আমি বাহিরও একটা দিই, 3 জায়গায় 3টা কোড দিই, পি ট্যাগ। হ্যাঁ, আমি পি ট্যাগটাকে ধরলাম, ধরে আমি এটাকে একটা কালার দিলাম, এবার দিলাম গ্রিন। হ্যাঁ, এবার দিলাম গ্রিন। এখন দেখেন এটা পাবে না, আমার ওই আগের যে রেটটা আছে রেটটা পাইছি। ঠিক আছে, আগের রেটটা আছে রেটটা পাইছি। এটাকে যদি আমি এখন কেটে দেই, হ্যাঁ, তাইলে আমার কোনটা পাই দেখেন, তাইলে আমার ওই যে ইয়ে কালারটা পায়। এরপর হচ্ছে এটা ইনলাইনের প্রায়োরিটি, মানে ইন্টারনালের ইনলাইনের পরে হচ্ছে ইন্টারনালের প্রায়োরিটি। এখন এটাকেও যদি আমি কেটে দিই, তাহলে এখন আমার বাইরেরটা পাবে গ্রিন কালারটা। হ্যাঁ, এই যে গ্রিন কালারটা চলে আসছে, এটা ব্লুর উপর পড়ছে তো এই জন্য এমন দেখা যায়। ঠিক আছে, ইন্টারনাল। হ্যাঁ, হ্যাঁ, সর্বশেষ এক্সটার্নাল। আরো আছে, একটু পরে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, একটু পরে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, প্রশ্ন করতেছেন খুব ভালো, একটু পরে আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখেন আমার মোটামুটি করে আমার প্রায়োরিটিটা বোঝা শেষ, ঠিক না? আমার সবচেয়ে বেশি হচ্ছে ইনলাইনে, তারপর হচ্ছে ইন্টারনালে, তারপর হচ্ছে এক্সটার্নালের প্রায়োরিটি। ঠিক আছে, একই কোড থাকলে। আবার যদি অন্যটা থাকে অসুবিধা নেই, এখানে দিচ্ছেন আপনি কালার, ওইখানে দিলেন ব্যাকগ্রাউন্ড কালার, ওইখানে দিলেন মার্জিন প্যাডিং, অসুবিধা নাই, তিনটেই পাবে। আর এখন আমরা এটাকে একটু ইন্সপেক্ট এলিমেন্টে দেখবো। হ্যাঁ, আমরা এখন তিনটাকে দিলাম, এখন রেড আছে, এখন কিন্তু আসবে রেড। ঠিক আছে, রেড। এখন আমরা এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করবো, যেখান থেকে আমরা এটাকে রাইট ক্লিক করব, করে আমরা ইন্সপেক্ট এলিমেন্টে ক্লিক করবো। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা আমাদের কোডের যাবতীয় সবকিছু দেখতে পাবো। এই যে আমাদের এলিমেন্টস আসলো। হ্যাঁ, আসার পরে আমি যদি খেয়াল করি, দেখেন আমার কিন্তু তিনটেই আউটপুট আসছে। দেখেন আমার প্রথমে আছে গ্রিনটা, প্রথমে আছে এই যে দেখেন, আমি এটাতে ক্লিক করলাম পি, এখান থেকে আমরা যখন এই যে এখানে সবুজ বাটনটা, এটা সবুজ হয়ে যাবে। হ্যাঁ, তীর চিহ্নটা সবুজে ক্লিক করে যদি এখানে আনি, আইনে আমি ক্লিক করলাম। হ্যাঁ, অথবা এখান থেকে আবার ধরে আমি যদি এখানে ঠিক বরাবর ইন্সপেক্ট এলিমেন্ট করি, তাও আমি ওই জায়গায় যেতে পারবো, মার্ক করবো। অথবা এটাকে আমি আবার ব্লু করলাম, করে এখানে আনলে দেখেন এই যে মার্ক হয়ে যায় যেটাতে নেই। হ্যাঁ, তো আমি এটার উপর নিয়ে যদি এটাতে ক্লিক করি, তাহলে আমার এটার প্রপার্টিগুলো চলে আসবে। হ্যাঁ, দেখেন পি ট্যাগ, পি ট্যাগে প্রথম কালারটা পাইছে বাইরে থেকে, আমার এই যে যে কালারটা পাইছে না এখান থেকে বাইরে থেকে, এই যে আমি 8 জিবি দিছি। হ্যাঁ, 8 জিবি না দিয়ে আমি সরাসরি এটাকে একটা কাজ করি আপনাদেরকে বোঝানোর স্বার্থে। হ্যাঁ, আমি এটাকে নর্মালি গ্রিন দিয়ে দিলাম। এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, এটা হচ্ছে একটা প্রবলেম। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালারটাকে একটু কেটে দিই, ব্লুটা। হ্যাঁ, সিম্পলি এখন সব জায়গায় পি এর এখানে একটা কালার আছে, এখানে একটা কালার আছে, এখানে একটা কালার আছে। দেখেন সে কিন্তু আসলে তিনটা কালারই পাইছে, খেয়াল করে দেখেন। হ্যাঁ, সে কিন্তু তিনটা কালারে পাইছে, গ্রিন এটাও পাইছে, হ্যাঁ, এরপরে যে স্টেট ব্লু সেটাও পাইছে, রেডটাও পাইছে। কিন্তু সে রেডটাকে প্রিন্ট করছে কারণ রেডটা ইনলাইন। এই যে এলিমেন্ট ডট স্টাইল, এটার মানে বুঝে ইনলাইন। আর এটা দেখেন এটা পাইছে কোত্থেকে, এই কালার, এটা কিন্তু কাটা, এটা কেটে ফেলছে, মানে এটাকে এটা কাটছে, এটাকে এটা ওভাররাইট করছে, এটাকে এটা ওভাররাইট করছে। ঠিক আছে, ওভাররাইট করছে। এটা আছে স্টাইল ডট সিএসএস এর 5 নম্বর লাইনে কালার গ্রিন দেওয়া আছে, কিন্তু এটা পায় নাই, কেটে ফেলছে। এই যে 5 নম্বর লাইনে দেখেন পিটা 5 নম্বর লাইনে। তারপর একটা পাইছি স্টাইল ইন্ডেক্স ডট এইচটিএমএল এর 13 নম্বর লাইনে, দেখেন ইন্ডেক্স ডট এইচটিএমএল এর 13 নম্বর লাইনে এই পিটা আছে, এই যে 13 নম্বর লাইনে। হ্যাঁ, সেটাকেও এই যে স্টেট ব্লু কালারটাকে সে ওভাররাইট করে ফেলছে। সে ওভাররাইট করে আসছে কোনটা, কালার ডট রেড, এটা পাইছে এলিমেন্ট ডট স্টাইল। এখানে দেখেন কোনো মার্ক নাই, মানে এটা হচ্ছে ইনলাইন সিএসএস। এলিমেন্ট ডট স্টাইল মানে হচ্ছে ইনলাইন সিএসএস। আপনি এখান থেকে কিন্তু কালারটা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এলিমেন্ট থেকে আপনি কালারটাকে চেঞ্জ করতে পারবেন, তবে এটা অস্থায়ী। কারণ এটা ব্রাউজার, আপনি এরকম ভাবে অনেক কিছু আছে, আমরা কালার ম্যাচিং এর জন্য এখান থেকে ঠিক করব, ঠিক করে আমরা এটাকে তুলে নিয়ে, এই কালার কোডটাকে তুলে নিয়ে বা এই প্রপার্টিটাকে তুলে তারপর আমরা আমাদের কোডের মধ্যে সেভ করব। কোডে যদি সেভ না করি ততক্ষণ পর্যন্ত কোনো লাভ নেই। এখন এখানে কিন্তু পরিবর্তন হয়েছে, যে উপরে দেখেন কালার যেটা দিব সেটা আসবে, কিন্তু আমি যখন ব্রাউজার রিফ্রেশ করবো, কারণ এটা ব্রাউজারে সেভ নেই, কোডে তো সেভ নেই, আবার আমার রেড চলে আসবে। আমি এখান থেকে আমার যাবতীয় কোডগুলোর কিন্তু পরিবর্তন করতে পারবো। হ্যাঁ, পরিবর্তন করে আমি এখানে মিলিয়ে মিলিয়ে দেখতে পারবো যে কোনটা কি আসে, আমার ডিজাইনটা ঠিক আছে কিনা, পারফেক্ট আছে কিনা, হ্যাঁ, মার্জিন প্যাডিং ঠিক আছে কিনা, এটা আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করে আমরা মিলিয়ে নিতে পারবো। এখান থেকে আমরা লেখাটাকেও চেঞ্জ করে নিতে পারবো। লরেম ইপসেম আছে না, আমি যা খুশি লিখে দিই। হ্যাঁ, যা লিখে দিই, এই যে যা লিখে দিব তাই আসবে। এটা হচ্ছে ইন্সপেক্ট এলিমেন্ট, আপনি দেখে দেখে ঠিক করলেন, করে সেখান থেকে কোডগুলোকে আপনি ব্রাউজারে নিলেন। হ্যাঁ, নিয়ে তারপর এটাকে ইউজ করলেন। এই তাহলে আমরা দেখলাম যে ওভাররাইটের জিনিসটাও আমরা মোটামুটি ক্লিয়ার হলাম, কিভাবে ওভাররাইট হয় সবকিছু। হ্যাঁ, এবার আমরা দেখব
কোনটা ইউজ করবো এটা নিয়ে একটা প্রশ্ন আছে। হ্যাঁ, এখন আমরা একটা কাজ করি, আরেকটা পিটেক নিই। পিটেক নিয়ে এটাতে আবার আমরা 20টা ওয়ার্ড দিই। এখন আমরা এটার আউটপুটটা দেখব। আমি এটাকে কেটে দিই এখন। হ্যাঁ হ্যাঁ, এটার কালার পাইছে কি, কালার পাইছে ওই যে লাইট ব্লু, ইন্টারনাল সিএসএস যে কালারটা দেওয়া আছে স্টেট ব্লু। কেন আমি কি বলছি তুমি স্টেট ব্লু তোমার কালার দিছি? আমি তো বলি নাই। আমার এটাকে আমার মন মতো আমি যে কোনো সময় আমার টেমপ্লেটের চাহিদা অনুযায়ী আমি কালার দিব। আমি তো বলি নাই ওকে কালার স্টেট ব্লু পাওয়ার জন্য। আমি তো এই পিকি দিছি, আমি তো এই পিকি দিছি। এটা পাইছি কেন? এটা তো পাওয়ার কথা না। এখন এরকম ভাবে যদি আমি 1000টা পি নেই, 1000টা নেই, সবগুলো আমার এই কালারটা পাবে, স্টেট ব্লু কালারটা। সবগুলো সবগুলো আমার স্টেট ব্লু কালারটা পাবে। হ্যাঁ, এতে সুবিধা হয়েছে, আমরা একবার লিখছি বারবার পাইছি সুবিধা, কিন্তু অসুবিধা তো আছে। এখন এটাকে যদি কেটে দেয় তাহলে যে বাইরে যে গ্রিন না জানো কি একটা দেওয়া আছে, এই যে গ্রিন কালার, এখন সে গ্রিনটা পাবে। কারণ আমি সরাসরি এখানে ভুলটা করছি কি, এইচটিএমএল ট্যাগকে আমি কালার দিয়ে রাখছি। সেটা তো করা যাবে না। হ্যাঁ, করা লাগতে পারে, বাট নর্মালি তো আমরা এটা করবো না। কেন করবো না? কারণ এই পি ট্যাগটা আমার ওয়েবসাইটে মিনিমাম 20 বার, 30 বার, 50 বার ইউজ হতে পারে। যত জায়গায় এটা ইউজ হবে তত জায়গায় আমার এটা এই সিএসএস প্রপার্টিগুলো আমার পাবে, তত জায়গায় আমার এই সিএসএস এর ইয়েগুলো পাবে, যত জায়গায় পি ট্যাগটা যাবে। এখন দেখেন এইচটিএমএল ট্যাগ তো আর আমরা পরিবর্তন করতে পারবো না, এটা রিজার্ভ। এটা রিজার্ভ, আমি প্যারাগ্রাফের জন্য পি ট্যাগ দিতে বাধ্য, আমার কোনো বিকল্প নাই। তাহলে আমরা বিকল্প পদ্ধতি অবলম্বন করব। হ্যাঁ, আমরা কি করব, পি ট্যাগের একটা নাম দিব। এই ধরেন আমি চাইছিলাম শুধু এই ট্যাগটা পাক, এই কালারটা, অথবা আমি এটাকে চাই এটা পাক, তাহলে আমরা এটাকে একটা নাম দিব। হ্যাঁ, নাম মানে কি একটা ক্লাস দিব। আমি ওরে একটা ক্লাস দিব, নাম দিলাম ধরেন প্যারা, এর নাম দিলাম এই প্যারা, প্যারাগ্রাফ তো সংক্ষিপ্ত প্যারা দিলাম। এই ক্লাসটাকে এখন আমি কি করব, সিএসএস দিব। কোথা থেকে দিব? এটা কিন্তু ইনলাইন হবে না। ক্লাস এবং আইডি এই দুইটা জিনিস যখন আমরা ইউজ করব সেটা হবে ইন্টারনাল বা এক্সটার্নাল, এটার ইনলাইনে নাই। ঠিক আছে, ইনলাইন দিলে তো আমরা স্টাইল অ্যাক্টিভিটির মাধ্যমে হবে, আর কিছু নাই। এখন যদি আমি প্যারাকে ইন্ডিভিজুয়াল কোনো সিএসএস লিখতে চাই তাহলে আমি ডট প্যারা লিখবো। কারণ আমরা যখন এইচটিএমএল ট্যাগ লিখছি তার আগে কিন্তু কোনো ডট বা কোনো কিছু কিন্তু দেই নাই, ডাইরেক্ট এইচটিএমএল ট্যাগটা লিখে ফেলছি। ডিভ হলে ডিভ, যেটা লিখতে চাই সেটা আমরা ডিরেক্ট সেটা লিখে ফেলবো এইচটিএমএল ট্যাগ। কিন্তু যখনই আমরা ক্লাস, এটাকে একটা নাম দিছি, আমরা এই ক্লাসটাকে আমরা একটা নাম দিছি প্যারা। যখনই আমরা নাম দিব তখন কি করব, ক্লাস দিলে তো ক্লাসের আগে ডট দিব আমরা। হ্যাঁ, ক্লাসের আগে ডট দিব, ডট দিয়ে এখন আমি এটাকে একটা কালার দিব। আমি এটাকে কালার দিচ্ছি, কি কালার দিব, এই যে এই কালারটা দিলাম। হ্যাঁ, স্প্রিং গ্রিন, আমি এই কালারটা দিলাম। এখন দেখেন সবগুলোর ভিতরে আমার এটা এই কালারটা পাইছি, স্প্রিং ব্লু, স্প্রিং গ্রিন, আমার এই কালারটা পাইছি। এটাকে আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা? তার মানে আমি ইন্ডিভিজুয়াল যখন কাউকে কোনো সিএসএস দিব, আমি তো শুধু কালার দিয়ে উদাহরণ দেখাচ্ছি, এরকম সবকিছু, তখন আমরা কি করব, তাকে একটা ক্লাস দিব। এখন ধরেন এটাকেও আমার একটা আলাদা কালার দিতে হবে, তখন আমি কি করব, এটাকে একটা আলাদা ক্লাস দিব। এটার ক্লাসের নাম দিলাম ধরেন প্যারা 2। হ্যাঁ, প্যারা 2, এখানে কোনো হাইপেন দিব না, কিন্তু এইসব নামে কখনো হাইপেন হয় না। হ্যাঁ, এসব নামে কখনো ইয়ে মানে স্পেস হয় না, হাইপেন হয়, সরি। হ্যাঁ, স্পেস হবে না, হয় হাইপেন দিব, না হলে ক্যামেল কাছে লিখবো, অথবা একসাথে লিখবো, স্পেস দেওয়া যাবে না। ঠিক আছে, আমি দিলাম প্যারা 2। প্যারা 2 দিয়ে এটাকে আমি এখন একটা কালার দিয়ে দিব। কালার দিয়ে দিলাম ধরেন এরকম কিছু একটা দিয়ে দিই। হ্যাঁ, ওই যে স্টেট ব্লু, স্টেট ব্লুটাতে দিলে হবে না, এটা তো আসি। আমি এটাকে দিচ্ছি আবার রেড দিচ্ছি একটু। হ্যাঁ, এটাকে আমি একটু রেড দিচ্ছি। এখন দেখেন আমার এটার কালার রেড চলে আসছে। হ্যাঁ, তাহলে আমি যদি ইন্ডিভিজুয়াল কোনোটাকে কোনো সিএসএস ইউজ করতে চাই তাহলে আমি কি করবো, এরকম ক্লাস ইউজ করবো, অথবা আইডি ইউজ করা যায়। তবে আইডিটা আমরা আপাতত ইউজ করবো না, কারণ আইডি হচ্ছে যখন আমরা একটা জিনিসকে একবার ইউজ করবো। হ্যাঁ, একটা জিনিসকে একবার। এখন আমি দেখবো, একটু আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, এখন আমি কি করলাম, প্যারা 2, তার মানে আমার ক্লাস প্যারা 2 এর কালার আছে কত, রেড। এখন আমি কি করতে পারি, এই প্যারা 2, এখন আমার মনে হইতেছে এটাকে আমি আবার একটা ক্লাস দিব। হ্যাঁ, এটাকে একটা কালার দেবো, কিন্তু কোন কালারটা দিব, ওই যে রেড কালারটা, প্যারা 2 তে যে কালারটা পেয়েছি। এখন আমি এখানে আবার যদি ক্লাস প্যারা 2 লিখে দেই তাহলে আমার এটাও আবার লাল হয়ে যাবে। শুধু আমি দেখেন ক্লাসটাকে কিন্তু আবার লিখলাম, রিইউজ করলাম। হ্যাঁ, আমি ক্লাসটাকে রিইউজ করলাম, এখন দেখেন আমার এটাও রেড হয়ে গেছে। হ্যাঁ, এখন যদি আমি আরো কোনোটাতে ধরেন আমি এইটাকে আমি এখন আবার একটা ক্লাস দিব। হ্যাঁ, এটাকে আমি একটা ক্লাস দিব, এবার দিব প্যারা, ওই যে প্রথম যে কালারটা আছে আমি সেই কালারটা দিব। আমি সেই কালারটা দিব, দেখেন
এই যে এটা সে কালার হয়ে গেছে। তার মানে এখন আমার কত কন্ট্রোলে, কিন্তু আমি চাইলে কিন্তু একটা পি টেককে চেঞ্জ করতে পারতাম না। আমি চাইলে একটা পি টেককে কিন্তু এভাবে চেঞ্জ করতে পারতাম না, কিন্তু আমি এখন নাম ইউজ করে তাদেরকে চেঞ্জ করতেছি, এইটুকুই। হ্যাঁ, আমি কি করতেছি, তাদেরকে একটা নাম দিচ্ছি। হ্যাঁ, প্যারা 1, প্যারা প্যারা 2, যে নামে দেন আপনি, যা খুশি। এটা তো এস্টিমেল ট্যাগ না, এই নাম আপনি যা খুশি দিতে পারেন, আপনার নাম যা খুশি টোটালি, ঠিক আছে। এই এইটুকু কে কে বুঝতে পারেন না বলেন তো? এই ক্লাসের ইউজটা কারো কাছে কি খুব বেশি কমপ্লেক্স মনে হয়েছে? হ্যাঁ, ক্লাস একটা অ্যাট্রিবিউট। আমরা মোট কথা এইটার ভিতরে যা লিখবো সবকিছু অ্যাট্রিবিউট। এই যে প্রথমটা, হ্যাঁ, সব অ্যাট্রিবিউট। এরকম ভাবে আমরা আইডিও লিখতে পারি, তবে আইডিটা করবো কি, মানে আমি ক্লাসটাকে দেখেন আমি কিন্তু রিইউজ করছি 2 বার না, আপনি 2000 বার করেন, অসুবিধা নাই। কিন্তু আইডির ক্ষেত্রে আপনি তাও 2000 বার ইউজ করতে পারেন, কিন্তু এখানে একটু প্রবলেম হয় যখন আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করবো, হ্যাঁ, অথবা আমরা যখন এটা ভ্যালিডেশন করব। মানে নিয়ম, এটা কোনো বাধ্যবাধকতা না, বাট এটা নর্মাল ডেভেলপারদের একটা রুলস যে আইডি 2 বার ইউজ করা যাবে না, একবারই শেষ। তো আমরা আইডিটা কোন জায়গায় ইউজ করবো, ধরেন একটা ফর্ম আছে, ফর্মের বাটন, এখন দেখেন বাটন কিন্তু একটাই থাকে, ঠিক না, বাটন একটাই থাকে, আমরা এটা জানি। ধরুন আমি এখানে একটা বাটন দিলাম, ক্লিক হিয়ার, ক্লিক হিয়ার, আমরা এখানে একটা আইডি নিলাম, মানে আইডির নামটা হইতে হবে ইউনিক। এটা সবাই মেনটেন করে, বাধ্যবাধকতা নাই, আপনার উপরে কোনো প্রেশার নাই। তাহলে আমি দিয়ে দিলাম এটা কি, যে ধরেন কন্টাক্ট ফর্ম বাটন, তাহলে হলো কি আমার এটা ইন্ডিভিজুয়াল হয়ে গেল কন্টাক্ট ফর্মের বাটন এটা। অথবা আমি এখানে আইডি ইউজ করতে পারি, কোনো অসুবিধা নাই। আমি এখানে আইডি দিলাম যে ফাইনাল প্যারা, মানে এইটা আমি আর ইউজ করব না, এই আইডিটা আমি অন্য জায়গায় কল করব না। এই যে আইডি ইউজ করেন, এখন আপনি ঠিক আইডি ধরে এখানে আপনি ইয়ে করতে পারেন। সিএসএস আইডির জন্য হচ্ছে হ্যাশ, আইডির জন্য হ্যাশ, ক্লাসের জন্য ডট, এইচটিএমএল এর জন্য কোনো কিছু লাগবে না। ফাইনাল প্যারা, এটা দেখেন এটার জন্য কালারটা অন্যরকম চলে আসবে। হ্যাঁ, আমি এটাকে কালার দিচ্ছি, কালার দিব কি, ভায়োলেট কালার আছে না একটা, ভায়োলেট কালার, হ্যাঁ, আমি দিলাম, কোনো অসুবিধা নেই, আপনি দিতে পারেন। এখন আপনি এটাকে রিইউজও করতে পারেন, কিন্তু না, রিকমেন্ড করা আছে আপনি এটাকে রিইউজ করবেন না। এটা একবার এই ফাইনাল প্যারাটা আর অন্য জায়গায় কল করেন না, আইডি লিখে এটাকে আর অন্য জায়গায় কল করেন না। খালি পার্থক্য ক্লাস আর আইডির মধ্যে এইটুকুই, না দুইটার কাজ কিন্তু সেম, দুইটার কাজ একদম সেম, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এই এখন আমরা এখানে কি করতে পারি, হ্যাঁ হ্যাঁ, এখন আপনি ফাইনাল প্যারা এটাকে যদি আপনি এখন আইডি দিতেছেন, দেন আপনি ফাইনাল প্যারা 2 3 অন্য নামে দেন, অসুবিধা নেই, কিন্তু এই নামটা আবার ইউজ করেন না, এটা বলছি। এই ফাইনাল প্যারাটা রিইউজ করেন, আমরা যেমন ক্লাসে রিইউজ করি, এই আইডিতে আপনারা এটাকে রিইউজ করেন না। একবার আপনি প্রত্যেকটা 12টা আছে, 12টার 12টা নাম দেন, কিন্তু ক্লাস যেমন আমরা বারবার ইউজ করি, আইডিটাকে বারবার ইউজ করেন না, কারণ তাহলে জাভা স্ক্রিপ্টে গেলে আপনি একটু প্রবলেমে পড়বেন। হ্যাঁ, এই জন্য আমরা এটা শুরু থেকে সবাই এটা মেনটেন করে, বাধ্যবাধকতা নাই, আপনি ইউজ করেন, বারবার ইউজ করেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা আমাদের ভালোর জন্য এটাকে বারবার ইউজ করবো না, আমরা ইউজ করবো ক্লাসকে। এই প্যারা আপনি মনে করেন যে যত ফাইল, এই সিএসএস ফাইল যত জায়গায় আপনি ইনক্লুড করবেন, হ্যাঁ, এই যে পি এর যে ভ্যালুটা এখানে আছে, হ্যাঁ, এটা তো ইনলাইনে আছে, আমি এগুলো সবগুলোকে একটা কাজ করি, এখানকার বেশিরভাগ গুলো হয়তো 2-1টা রাখি আপনাদের দেখানোর জন্য, H1টা রেখে দিলাম, হ্যাঁ, আপনাদের প্র্যাকটিসের জন্য, আর বাকিগুলো এখন আমি এই এক্সটার্নালে নিয়ে আসি, এখানে হিজিবিজি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন এই ফাইলটা আপনি যত জায়গায় ইনক্লুড করবেন এবং যত জায়গায় আপনি প্যারা 2 প্যারা 1 এই প্যারা এগুলো যত জায়গায় আপনি কল করবেন, সে এই প্রপার্টি গুলো পাবে, যা যা থাকবে এই এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা যা থাকে সে সবগুলো পাবে, যত জায়গায় এটাকে আপনি ইনক্লুড করবেন। ধরেন আপনার এরকম এইচটিএমএল ফাইল 50টা আছে, আপনি 50টার মধ্যেই এটাকে লিংক করে দিলেন, প্রত্যেকটা জায়গায় শুধু আপনি ক্লাসটা কল করলে হবে, এই প্যারাটা, ঠিক আছে। এটা আমরা ভবিষ্যতে দেখবো, হ্যাঁ, এটা আমরা ভবিষ্যতে দেখবো, প্র্যাকটিস করবো। তাহলে বলেন এই পর্যন্ত কারো কি কোনো বুঝতে কোনো সমস্যা থাকলে বলেন, এটা হচ্ছে বেসিক। এরপর আমরা সিএসএস এর বিভিন্ন প্রপার্টি গুলো ইউজ করা শুরু করবো, ক্লাসের নামে হোক, যে কোনো নামে হোক, আমরা ইউজ করা শুরু করবো। কারো করে প্রবলেম থাকলে একদম ফ্রাঙ্কলি বলেন, হ্যাঁ, এরপর আমরা আরেকটু ভিতরের দিকে যাব, ঠিক আছে, আগামী ক্লাসে তো আরো ভিতরে যাব। ক্লিয়ার সবাই না?
এখানে কিন্তু আমি আবার একটু রিপিট করি, ক্লাসের জন্য ডট, আইডির জন্য হ্যাশ, ক্লাসের জন্য ডট, আইডির জন্য হ্যাশ, আর ট্যাগের জন্য কিচ্ছু লাগবে না, খালি সরাসরি HTML ট্যাগ, যেই ট্যাগ থাকে সরাসরি ওইটা লিখে ফেলবে। তবে আমরা ট্যাগ ইউজ করব না, কারণ আমরা তো দেখছি ট্যাগে কি প্রবলেম, আমরা যখন যেই ট্যাগটা লিখবো সেটা কি হয়ে যায়, সবগুলোকে পায়, কারণ HTML ট্যাগ তো আমরা চেঞ্জ করতে পারবো না, পি ট্যাগই। ক্লাসের জন্য হচ্ছে ডট, আর আইডির জন্য হচ্ছে হ্যাশ, এই যে হ্যাশ আগে দিয়ে লিখতে হবে। আর HTML ট্যাগের জন্য হচ্ছে সরাসরি HTML ট্যাগ, পি হলে পি, ডিভ হলে ডিভ, ওই যে আমরা অ্যাঙ্কর ট্যাগ দিতাম না, এ হলে এ, ইমেজ হলে আইএমজি, সরাসরি আইএমজি লিখে আমরা এটাকে এইভাবে ইউজ করবো। উইড হাইট দিতাম না, আমরা তখন এইভাবে উইড হাইট দিব, এই যে হাইট 500 পিক্সেল আইএমজির জন্য, হ্যাঁ এইভাবে আমরা দিব সরাসরি, একদম সিম্পলি। ঠিক আছে, মানে HTML ট্যাগ দিয়ে লেখাটা সহজ, কিন্তু HTML ট্যাগের অসুবিধাটা কি সেটা তো দেখছেন। আমি এখানে পি ট্যাগে যে গ্রিন কালারটা দিব, যত জায়গায় যাব আমার এই গ্রিন কালার সবাই পাবে, সেটা তো একটা মানে বৈশিষ্ট্য হইতে পারে না, ঠিক না? আমার তো ইন্ডিভিজুয়াল মানে মার্কআপ লাগবে, ইন্ডিভিজুয়াল স্টাইল লাগবে, ঠিক না? এই তাহলে এইটুকু পর্যন্ত বুঝতে পারছি না সবাই? আপনাদের ভিডিও দেখতে হবে না, এখনো কারো কনফিউশন থাকলে বলেন, এখান থেকে 100% কমপ্লিট হয়ে যাবেন, এখান থেকে কমপ্লিট করে যেতে হবে, ভিডিও লাগবে না। ভিডিও কেন, যারা ক্লাস মিস করবে তারা ভিডিও দেখবে, ভিডিও দেখলে তো ইউটিউব দেখেও পারতেন, আর এখানে তো আমি আপনাদেরকে হাতে হাতে কলমে সমস্যার সমাধান করে দেওয়ার জন্য আছি, ঠিক না? বলেন কে বুঝে না, লাগলে আবার এটা আগামী ক্লাসে নিব, কিন্তু শেষ করতে হবে এখানে। কে বুঝেন নাই বলেন? নীরব ভাই বুঝছেন? নীরব ভাই কি বুঝতে পারছেন? শুনতেছেন নীরব ভাই? নীরব স্বাধীন শুনতেছে না। জনি ভাই কি ক্লিয়ার? সাইফুল ভাই, ওবায়দুল্লাহ ভাই, যদি ক্লিয়ার না হন বলেন। আচ্ছা আচ্ছা, তাহলে ভিডিওটা দেখে নিন, হ্যাঁ, আর ক্লাস একটু অ্যাটেন্ড করার চেষ্টা করেন ভাই, ক্লাস আর ভিডিওর মধ্যে পার্থক্য আছে, এখানে আমি চেষ্টা করি ম্যান টু ম্যান মানে কমিউনিকেট করে আপনাদের প্রবলেমটা সলভ করার জন্য। আর ভিডিও হলে তো ইউটিউব দেখে ফ্রি আছে কত, আমি বলেই দিচ্ছি আপনাদেরকে, চ্যানেলের নাম বলে দিতে পারবো, ভালো লাগছে, কিন্তু সেখানে তো আপনি আপনার জন্য পারফেক্ট হবে না। তাহলে কোচিং সেন্টারগুলো কিভাবে চলে? কারণ এখানে আমরা ম্যান টু ম্যান প্রত্যেকটা মানুষকে হাতে কলমে ধরে ধরে শেখানোর চেষ্টা করি, ঠিক আছে? আপনি না বুঝলে একবার, না বুঝলে 100 বার বলবেন, আমি আপনাকে সেটা বুঝাই দিতে বাধ্য, ঠিক আছে? এটা আমার ডিউটি, ডিউটি বলি আর রেসপন্সিবিলিটি বলি, যেভাবে বলি, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা একটু গ্রুপ করা দেখবো, সিএসএস এর গ্রুপ করা, হ্যাঁ। এটা আমরা এখন এখানে একটা ডিপ, আরো দুইটা ডিপ নেবো, হ্যাঁ, উপরের গুলো দেখবো না, হ্যাঁ, আমরা উপরের গুলো দেখবো না, অথবা আমরা আরেকটা ফাইলে নিতে পারতাম। এখন আমি আরেকটা ডিপ নিই, হ্যাঁ, এখন আমি আরেকটা ডিপ নিই, সিএসএস সিলেক্টর, এই লাস্ট এটা শুধু দেখায় আর শেষ করে ফেলবো, হ্যাঁ। ডট, আমি এখন একটা ক্লাস দেবো, এই ক্লাস দেওয়ার জন্য একটা সুবিধা হচ্ছে কি, আপনি সিএসএস লিখতে হয় ডট দিয়ে না, এই ডট লিখে যদি এখন আপনি দিয়ে দেন কন্টেইনার, হ্যাঁ, কন্টেইনার লেখে ট্যাব দেন, যারা বিএস কোড অথবা অ্যাটম সবগুলোতে কিন্তু এই সুবিধাটা আছে, শুধু ইয়েতে নাই মনে হয়, নোটপ্যাডে নাই। এখন আপনারা নোটপ্যাড থেকে চলে আসতে পারেন, যারা নোটপ্যাড ব্যবহার করতেন আপনার ভিজুয়াল স্টাডি করে চলে আসতে পারেন, হ্যাঁ। এই ডট দিলে এটা ক্লাস অটোমেটিক হয়ে যাবে। আবার আমি যদি হ্যাশ দেই, আচ্ছা, আপনারা শুক্রবারে যদি আমাকে একটা মেসেজ দেন তাহলে আমি এটার উপর একটা টিউটোরিয়াল বানিয়ে ফেলবো, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখন আমরা দেখবো কন্টেইনার আইডি কিভাবে নিতে হয়, হ্যাঁ। আইডি আমি যে কোনো একটা নাম দিচ্ছি, হ্যালো, হ্যালো নামে, এই হ্যাশ দিয়ে যখন হ্যালো দিয়ে দিব তখন দেখেন এটা আইডি হয়ে গেছে, এবং এটা ডিপ খুলে ফেলবে, হ্যাঁ, ডিভিশন খুলে ফেলবে, এই এই সুবিধাটা দেয়। আচ্ছা, এখন আমরা আইডিটা কেটে দিই, কারণ আমরা আইডির ইউজটা আপাতত করবো না, হ্যাঁ, আমরা জাভা স্ক্রিপ্টে গেলে এটা বেশি ইউজ করবো। তো কন্টেনারের ভিতরে আমি একটা পিটেক নিচ্ছি, পিটেকে আমি একটু কন্টেন্ট নিচ্ছি, সামান্য একটু কন্টেন্ট নিলাম, নিয়ে আমি অবশ্যই একটা ক্লাসের নাম দিব, হ্যাঁ, কারণ আমরা ক্লাস শিখে গেছি, এতক্ষণে আমরা ক্লাস শিখে ফেলছি, হ্যাঁ। আমি একটা ক্লাসের নাম দিলাম, কি নাম দিব, কন্টেন্ট, কন্টেন্ট, ঠিক আছে। এরপর আমি এর নিচে আরেকটা ডিপ নিচ্ছি, হ্যাঁ, এটার নাম দিচ্ছি আমি সাইল ডিপ, এটা কন্টেনার না। এরপর আমি দিচ্ছি একটা প্যারেন্ট, হ্যাঁ, এরপর আমি দিচ্ছি একটা প্যারেন্ট, এর ভিতরে আমি আবার আরেকটা পিটেক নিলাম, নিয়ে আমি
আবার কিছু একটু ট্রিকি পার্ট, হ্যাঁ, লজিক্যাল জিনিস খেয়াল করেন, কঠিন না কিন্তু, কষ্ট হবে না। হ্যাঁ, আমি আরেকটা পি ট্যাগ দিলাম, এর পরে আমি এই পি ট্যাগের ভিতরে আরেকটা ডিপ না নিলেও চলবে, বাকিটা আপনারা বুঝবেন। হ্যাঁ, আমি দুইটার মধ্যে দুইটা ডিপ নিলাম, দুইটা পি নিলাম না, এই দুইটা দিয়ে বুঝাই। দেখেন, একটা পি ট্যাগ আছে আমার কন্টেনারের ভিতর, আর আরেকটা পি ট্যাগ আছে আমার কন্টেনারের ভিতরে প্যারেন্ট ডিভের ভিতরে। কন্টেনারের ভিতর প্যারেন্ট, আর প্যারেন্টের ভিতরে আছে আমার পি ট্যাগ। চাইলে এখানে আমি আরেকটা পি ট্যাগ নিতে পারি। তো কোনটাকে কি বলে এটা আপনারা একটু বুঝে নেন। হ্যাঁ, দেখেন এখানে দুইটা পি ট্যাগ আছে, আবার আমি চাইলে উপরেও দুইটা পি ট্যাগ দিতে পারি। আচ্ছা, এটাকে ক্লাস কন্টেন্ট দেওয়ার আসলে না, এটাকে না দিলেও চলবে, এটাকে লাগবে না। হ্যাঁ, আমরা এখানে দুইটা পি ট্যাগ নিই, আমরা এখানে দুইটা পি ট্যাগ নেই, নিচে দুইটা পি ট্যাগ নিলাম। দেখেন এইটুকুতে তো কারো ঝামেলা হওয়ার কথা না, না, সিম্পল কোড। আমি আবার একটু গুছিয়ে দিই। এখানে আমি কি করলাম, একটা ডিপ নিলাম কন্টেইনার, আগে সব ভুলে যান। হ্যাঁ, এখানে আমি কন্টেনারের ভিতর দুইটা পি ট্যাগ রাখলাম, এর ভিতর আবার একটা ডিপ দিলাম। হ্যাঁ, ডিভিশন কি সেটা তো আপনারা জানেন। হ্যাঁ, একটা ডিপ নিলাম, ডিপের ভিতর আমি কি করলাম, ডিভিশন কি এটা জানেন তো সবাই না? ডিপটা কি, যেটা নির্দিষ্ট কোনো আউটপুট নাই, খালি আমরা যে সিএসএস গুলো ইউজ করার জন্য ব্যবহার করি। আর এটা একটা ব্লক লেভেল এলিমেন্ট, আর কোনো মানে নেই ডিপের, শুধু আমরা লেআউট ডিজাইন করার জন্য ডিপ ব্যবহার করি। হ্যাঁ, ডিপের কোনো নির্দিষ্ট কোনো আউটপুট নাই। যেমন পি ট্যাগের প্যারাগ্রাফ আকারে বাইরে হয়, এস ওয়ান দিলে লেখা আর একটু টেক্সট বড় হয়, ডিপের এমন কোনো আউটপুট নাই, শুধু এটা একটা ব্লক লেভেল এলিমেন্ট। আর এটার ভিতরে আমরা সব এলিমেন্ট গুলো লিখে কি করি, আমরা আমাদের লেআউটটাকে বা কন্টেন্ট গুলোকে ছোট ছোট পার্টে ভাগ করে আমরা ডিভিশনে ভাগ করি আর কি, এই জন্য এটার নাম ডিপ। আর কিচ্ছু নেই ডিপের, ডিপের কোনো বৈশিষ্ট্য আর নাই। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কন্টেনারের ভিতর দুইটা পি রাখলাম, আর প্যারেন্টের ভিতরে, প্যারেন্ট ক্লাসের ভিতরে ডিভের ভিতরে আমরা দুইটা পি রাখলাম। এখন আমরা এই দুইটাকে মার্ক আপ করবো। ঠিক আছে, এই দুইটাকে মার্ক আপ করার জন্য আমরা যে নিয়মটা ফলো করবো, আমরা কি করবো, প্রথমে কন্টেনার যেটা আছে না, আমরা এটাকে ধরবো। আমরা জানি যদি সরাসরি পি লিখি তাহলে সবাইকে পাবে, তো যাতে সবাইকে না পায় তাহলে আমরা প্রথমেই ওই ডিভের নামটা দিয়ে দিব, প্যারেন্ট ডিভের ক্লাসটা, প্যারেন্ট ডিভের ক্লাসটা দিয়ে দিব। অথবা সরাসরি ডিভও লিখতে পারি, যে ডিভের ভিতর যে পিটা আছে, কিন্তু এটা সুন্দর হবে না, কারণ এরকম ডিভের ভিতর অনেক পি থাকতে পারে। আমরা স্পেসিফিক করে দিলাম যে কন্টেনারের ভিতর যে পি গুলো আছে, স্পেস দিয়ে পি লিখবো, তাহলে এখন আর অন্য পি গুলো এই ইয়াটা পাবে না, এটার স্টাইলটা পাবে না। আমরা এটাকে একটা কালার দিচ্ছি, কি কালার দিব, আমি এটার কালার দিচ্ছি, এটার কালার দিব আমি ব্লু দিই আপাতত। হ্যাঁ, মনে আসতেছে না কি দিব। আর একটা ফন্ট সাইজ দিই। হ্যাঁ, ফন্ট সাইজ দেওয়ার জন্য এভাবে ফন্ট সাইজ, আমি এটার ফন্ট সাইজ দিলাম 30 পিক্সেল, অনেক বড়। ঠিক আছে, দুইটা প্রপার্টি ইউজ করলাম, চাইলে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার আমি দিয়ে দিচ্ছি রেড, ব্যাকগ্রাউন্ড কালার রেড, তাহলে আপনারা আরেকটু ক্লিয়ার বুঝতে পারবেন। হ্যাঁ, কন্টেনারের ভিতর পি, খেয়াল করে দেখবেন কন্টেনারের ভিতরে পি। তো এই ডিপটাকে আমি একটু এখানে উপরে একটা হরিজন্টাল রো দিয়ে আলাদা করে দিই, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি এটার আউটপুটটা দেখাচ্ছি, দেখেন মজা আছে, কিন্তু আপনারা ভয় পাইয়েন না, ভয় পাইয়েন না, মজা আছে। দেখেন এই যে এটার ভিতরে, তাহলে আমার ডিবির ভিতর যে পি গুলো আছে, চারটে পি আমার সেই ডিজাইনটা পাইছে, কি পাইছে, আমার ফন্ট সাইজ বড় করছি, ব্যাকগ্রাউন্ড কালার দিছি, আর একটা কালার দিছি, চারটে পাইছে না বলো তো ওবায়দুল ভাই? হ্যাঁ, এটা কোনটা পাইছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি কি করলাম, এটা নাম দিলাম কন্টেনার, আপনি যা খুশি দিতে পারেন। হ্যাঁ, ক্লাসের নাম আপনারা যে যা খুশি দিতে পারেন। তো আমি কি করলাম, কন্টেনারের ভিতরে যখন পি লিখলাম তখন আমার চারটা পি এই ডিজাইনটা পাইছে। কিন্তু আমি যদি বলি যে শুধু আমার এই দুইটা পাবে, প্রথম দুইটা পাবে না কন্টেনারের ভিতর, তাহলে আমি কি করব? ওবায়দুল ভাই বলেন তো, এই দুইটা পাবে, আর পাবে না। হ্যাঁ, ক্লাস ব্যবহার করতে পারি, আমি একটা ক্লাস অলরেডি ব্যবহার করে রাখছি প্যারেন্ট। তাহলে আমি কি করব, কন্টেনারের ভিতরে আবার একটা ডট দিয়ে আমি আরেকটা ক্লাস লিখবো সিরিয়ালি, এটাকে নেস্টেড বলতে পারেন। হ্যাঁ, তাহলে আমি কন্টেনারের ভিতরে প্যারেন্ট, ঠিক আছে, তার ভিতরে পি, সোজা কথা। এই টেবিলটা দেখলে আপনারা বুঝতে পারবেন, কন্টেনারের ভিতরে প্যারেন্ট, প্যারেন্টের ভিতরে পি আছে আমার দুইটা, এবার দুইটা থাকুক আর 10টা থাকুক। ঠিক আছে, এখন আমার শুধু ওই দুইটা পাইছি, ওইগুলো পাইছি ওই যে ডিফল্ট একটা পি কে দেওয়া আছে, যে ওই ডিফল্ট থেকে পাইছি, উপরে যে দিয়ে রাখছি, এই যে অসুবিধা এইটাই। হ্যাঁ, তাহলে আমার কি করলো, নিচের দুইটা এখন আমার এই ডিজাইনটা পাইছি, কিভাবে পাইলো, কন্টেনারের ভিতরে প্যারেন্টের ভিতরে পি। ঠিক আছে, আমি শুধু এখানে যদি প্যারেন্টের ভিতরে পি দিই তাও হবে,
কিন্তু এটা হচ্ছে সৌন্দর্যতা এবং নিরাপদ আপনার জন্য। হ্যাঁ বলেন, কে যেন কিছু হ্যাঁ, আচ্ছা, এই যে প্যারেন্ট পি দিলেও পাবে, কিন্তু এটা আপনার জন্য নিরাপদ হবে না, কারণ ভবিষ্যতে এরকম প্যারেন্ট আবার আরেকটা নিয়ে নিলেন, তখন তো আপনি মানে জামালায় পড়ে যাবেন, এটার প্রপার্টি ওইটাকে পাইয়ে বসবে। ঠিক আছে, এই আমরা কি করবো, সম্পূর্ণটা লিখবো। হ্যাঁ, আমরা সম্পূর্ণটা লিখবো, এটা এই এই ডিভিশনের আমরা সম্পূর্ণ মার্কআপটা এখানে লিখবো। ঠিক আছে, এই এখন আপনি বলেন, কেউ একজন আমাকে বলেন তো, এখন আমি চাইতেছি শুধু এই দুইটা আমার এই কালারটা পাবে, এই দুইটা পাবে না, এখন কি করা? আমার উপরেরটা পাবে, নিচের দুইটা পাবে না, এটার জন্য এখন আমি কি লিখবো? কারো কোনো আইডিয়া আছে কিনা সবাই বলেন তো? উপরের দুইটা পাবে, নিচের দুইটা পাবে না, কারো কোনো আইডিয়া নাই? আচ্ছা, এটার জন্য আমরা ব্যবহার করব, আমরা প্যারেন্টটা তো অবশ্যই সরাই ফেলতে হবে, কারণ প্যারেন্ট লেখা মানেই তো আমরা ভিতরে ঢুকে গেলাম, ঠিক না? প্যারেন্ট লেখা মানেই আমরা ভিতরে এটার ভিতরে চলে আসছি, এখন আর আমরা বাইরে নাই। এখন আমরা লিখছি কি কন্টেনার, কন্টেনার লিখে যদি আমরা পি দিই তাহলে কিন্তু চারটায় পাইতেছি, এটা আমরা জানি, এটা আমরা দেখছি। কিন্তু আমরা যদি স্পেসিফিক বলে দেই যে শুধু তার ডিরেক্ট চাইল্ড, এটা হচ্ছে কন্টেনারের চাইল্ড হচ্ছে এই দুইটা পি ট্যাগ আর হচ্ছে ডিপ, মনে রাখবেন, কন্টেনারের চাইল্ড হচ্ছে দুইটা পি ট্যাগ এবং ডিপ, এগুলো হচ্ছে তার চাইল্ড, এগুলো হচ্ছে তার চাইল্ড, এটা হচ্ছে নাতি। এই পি ট্যাগ হচ্ছে আরেকটা ট্যাগের ভিতরে, এই এই পি পি ডিপ এই তিনটা হচ্ছে কি তার চাইল্ড। এখানে ডিপ, ডিপের পরে একটা অ্যাঙ্কর ট্যাগ আসতে পারে, এগুলো হচ্ছে তার চাইল্ড। অ্যাঙ্কর ট্যাগের পরে একটা ইমেজ ট্যাগ আসতে পারে, এগুলো হবে তার ডিরেক্ট চাইল্ড, সন্তান। এখন যদি অ্যাঙ্কর ট্যাগের ভিতরে গিয়ে আরেকটা H1 ট্যাগ হয়, ঠিক আছে, এটা হবে তার নাতি, এটা হবে তার নাতি। কথাটা কি বুঝতে পারছেন আপনারা? এখন এই H1 হচ্ছে কি এই কন্টেনারের নাতি, এই পি ট্যাগটা হচ্ছে তার নাতি, আর এটা হচ্ছে তার ছেলে, এটা হচ্ছে তার ছেলে, এটা হচ্ছে তার নাতি। আর এই পি ট্যাগে আর এই পি ট্যাগে হচ্ছে ভাই বোন, এগুলোকে বলা হয় সিভিলিং, এগুলোকে বলা হয় সিভিলিং। আজকের ক্লাসটা একটু কঠিন হয়ে যাচ্ছে, হ্যাঁ, তবে এগুলো থিওরি, এগুলো আপনাকে যে জানতে হবে তা না। এই কোডগুলো আমরা অন্তত আর 20-50 বার করবো এই কোড শেষ হইতে, এগুলো টোটস্থ হয়ে যাবে আপনাদের, কিন্তু থিওরিটা কিন্তু বারবার আর রিপিট করা হবে না। ভাই বুঝতে পারছেন সবাই? এই থিওরিগুলো কিন্তু রিপিট করা হবে না, কিন্তু কোডগুলো বারবার করা হবে, এগুলো আপনাদের প্র্যাকটিস করতে করতে একদম মানে জ্বালায় ফালাই হয়ে যাবে, এটা অসুবিধা না, কিন্তু থিওরিটা ক্লিয়ার করতে হবে। এটা হচ্ছে কন্টেনারে, চিন্তা করবেন কন্টেনার দিয়ে, এখন আমি কন্টেনার দিয়ে উদাহরণ দিচ্ছি। এই পি ট্যাগ দুইটা হচ্ছে কন্টেনারের সন্তান, ডিরেক্ট সন্তান, আর এই দুইটা পি হচ্ছে তার নাতি, এবং এই ডি, এই ট্যাগ, এই ইমেজ ট্যাগ, এগুলো হচ্ছে তার ডিরেক্ট সন্তান। আর এইখানের এই যে H1 ট্যাগটা, এটা হচ্ছে তার নাতি, এই দুইটা পি হচ্ছে তার নাতি। ঠিক আছে, এই দুইটা হচ্ছে তাদের কন্টেনারের নাতি। আর একটা আরেকটা হচ্ছে সিভিলিং, এই পি আর এই পি হচ্ছে সিভিলিং, ভাই বোন। সিভিলিং মানে ভাই বোন না? হিউম্যান ল্যাঙ্গুয়েজ আমরা জানি কিন্তু ইংলিশ ওয়ার্ড। ঠিক আছে, এখন আমি যদি সরাসরি সন্তানকে ধরতে চাই, জাস্ট আমাকে একটা স্মলার দেন সাইন দিতে হবে, আর কিছু না। সরি, এটা তো হচ্ছে গ্রেটার দেন সাইন। হ্যাঁ, আমাকে শুধু এই সাইনটা দিতে হবে। এই সাইনটা দেওয়া মানে হচ্ছে স্পেসিফিক করে দেওয়া যে আমি এটা শুধু তার ডিরেক্ট যে সামনে যেটা আছে চাইল্ড, সে চাইল্ডকে পাবে, শুধুমাত্র সেটা চাইল্ডকে পাবে। এখন দেখেন উপরে দুইটা পাবে, নিচে ইয়াটা দুইটা পাবে না। কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে নাকি কারো বুঝতে খুব কষ্ট হয়ে গেছে বলেন তো? আচ্ছা, এখানে যে কন্টেনার, আমি যদি নিচের গুলোকে একটু কেটে দিই এখন, হ্যাঁ, এগুলো হিজিবিজি দেখা যাচ্ছে। এই কন্টেনারের ভিতরে আছে দুইটা পি ট্যাগ, এইচটিএমএলটা খেয়াল করেন, হ্যাঁ, এই দুইটা আছে পি ট্যাগ। তারপর আমরা একটা ডিভের ভিতর আবার দিলাম দুইটা পি ট্যাগ, তাহলে এই দুইটা প্রথম দুইটা পি ট্যাগ হচ্ছে তার সন্তান, আর এই নিচের দুইটা পি ট্যাগ হচ্ছে এই কন্টেনারের নাতি। কন্টেনারের কিন্তু সব কথা কন্টেনারের সাপেক্ষে, কন্টেনারের এই দুইটা পি ট্যাগ হচ্ছে সন্তান, আর এই দুইটা হচ্ছে নাতি। এটা বুঝতে পারছেন নাকি এটা বুঝেন নাই? কই চারটা ডিপ? আপনাকে চারটা ডিপ কে বললো? এখানে দুইটা ডিপ, এটা তো শুরু হয়েছে আর এখানে শেষ হয়েছে, এই যে স্ল্যাশ দেওয়া, হ্যাঁ, এটা এখানে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে, আবার এটা এখানে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে। আমি যদি আবার লিখি তাহলে দেখেন এখন স্ট্রাকচারটা ক্লিয়ার হবে না? আমি আবার একটা ডিপ লিখতেছি, কন্টেইনার, এই যে আমি যে ডিপ লিখলাম এটা কি এখানে শেষ হয়েছে না? তো আমি এখানে যদি কোড লিখতে যাই এটাকে তো একটু ফাঁকা করব, ঠিক না? ইন্টার দিয়ে ফাঁকা করলাম, তারপর আমি একটা পি ট্যাগ নিলাম, পি ট্যাগের ভিতর আমি কিছু কন্টেন্ট নিলাম, এবার 5 ওয়ার্ডের নেই 4 ওয়ার্ডের দিলাম ছোট্ট,
ছোট্ট করে নিই, আমি এটাকে প্রয়োজনে কেটে দিই একদম টোটালটাকে। হ্যাঁ, আবার নতুন করে লিখি, ক্লিয়ার হন এখান থেকে। আমি এখন আরেকটা পি ট্যাগ নিই, আরেকটা পি ট্যাগ নিয়ে আমি দিলাম লরেম 5। এখন এই দুইটা কি কন্টেনারের সরাসরি সন্তান না, তার ভিতর আছে এগুলো, পেটের ভিতর এই দুইটা হচ্ছে সন্তান। এখন আমি আরেকটা ডিপ নেবো একটু ফাঁকা করে, এরকম ডিপের ভিতর ডিপ নেওয়া যায়, ট্যাগের ভিতর ট্যাগ নেওয়া যায়, এটাকে নেস্টেড ট্যাগ বলে। হ্যাঁ, এরকম ডিপের ভিতর ডিপ নেওয়া যায়। আমি এখন আরেকটা ডিপ নেবো, এটার নাম দিব আমি যে কোনো, ধরেন কন্টেনারের ভিতর আমি প্যারেন্ট ডিপ অথবা যে কোনো নাম দিলাম, আপনার ইচ্ছা যে কোনো নাম। আমি আরেকটা ডিপ দিলাম, দিয়ে এটাকে একটু ফাঁকা করে নিলাম, দিয়ে এখন এটার ভিতর আমি আবার একটা পি ট্যাগ নিলাম, নিয়ে আমি ধরেন 3 ওয়ার্ডের ছোট্ট করে একটা কন্টেন্ট লিখলাম, আরেকটা পি ট্যাগ দিই উদাহরণের জন্য, ক্লিয়ার হওয়ার জন্য। হ্যাঁ, লরেম 5 ওয়ার্ড দিলাম। তার মানে এই কন্টেনারের এই দুইটা পি হচ্ছে তার সন্তান, আর এই দুইটা কিন্তু তার সন্তান না, এই দুইটা হচ্ছে নাতি। এই দুইটার বাপ হচ্ছে প্যারেন্ট, আর এইগুলোর এই প্যারেন্টের বাপ হচ্ছে কন্টেনার, আর এই পি ট্যাগের দাদা হচ্ছে কন্টেনার। মানে কন্টেনারের সন্তান হচ্ছে এই দুইটা, আর এই দুইটা হচ্ছে প্যারেন্টের সন্তান, কন্টেনারের না। কিন্তু কন্টেনারের সন্তান হচ্ছে প্যারেন্ট, প্যারেন্টের সন্তান হচ্ছে এই দুইটা। এই রিলেশনটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, এখন বুঝতে পারছেন? ক্লিয়ার? আচ্ছা, এখন আমি যদি এই উত্তরাধিকার চিন্তা যদি আমি করি, দাদার সম্পত্তি ছেলেও পাবে, ছেলে মরে গেলে ছেলের ঘরে যা আছে পূর্ব মানে তার মানে ঔরসজাত সন্তান যারা আছে সবাই কিন্তু সম্পদের অধিকার হয়, ঠিক না? ঔরসজাত ছেলে হয়, নাতিপতি যারা আছে সবাই সম্পদের মালিক হয়। এখন আমি যদি এইভাবে লিখে রাখি শুধু সরাসরি কন্টেনারের ভিতর পি, আমি যদি সরাসরি কন্টেনারের ভিতর পিটা লিখে রাখি, তাহলে কি হবে? এর ভিতর যতগুলো পি আছে সবাই পাবে, এর ঔরসজাত সবাই পাবে, ছেলেও পাবে, নাতিও পাবে, ঠিক আছে? সবাই সম্পদগুলো পাবে। এই যে দেখেন এখন 4টা ট্যাগই কি হয়েছে, 4টা ট্যাগই তার প্রপার্টি গুলো পাইছে। কি কি প্রপার্টি পাইছে? সিএসএস প্রপার্টি, ঠিক না? এই যে সিএসএস প্রপার্টি গুলো আমরা দিচ্ছি এখানে, উপরে গুলো কিন্তু ভুলে যান। হ্যাঁ, উপরে গুলো ভুলে যান। এই যে এইটুকু আমরা যে সিএসএস প্রপার্টি গুলো কন্টেইনারের পি কে দিছি, এগুলো কি হয়েছে? তার নাতি পুতি সন্তান সবাই পাইছে। এখন যদি আরো থাকে, ধরেন এই ডিবের ভিতর আরেকটা ডিপ দে নাতির ঘরের পুতি, এই ডিবের ভিতর আরেকটা ডিপ দে সাইড, আমি চাইল্ড ডিপ দিলাম, সরি আমি আগে ডট দিই না, হ্যাঁ শর্টকাট করতে যাই ভুল করে ফেলছি। সাইড আরেকটা ডিপ দিলাম, এই ডিপের ভিতরে আমি আবার পি ট্যাগ দিলাম। হ্যাঁ, দিয়ে আমি এখানে একটা নিলাম, এইটাকে আমি ডুপ্লিকেট করে ফেলি। হ্যাঁ, এখন কি হলো এখানে দেখেন তো, কন্টেনারের এটি হয়েছে সন্তান, এটা হয়েছে নাতি, এটা হয়েছে পুতি, ঠিক কি না? বলুন তো। হ্যাঁ, হ্যাঁ পুতি। এখন আমার টার্গেট হচ্ছে, আমি যদি এখন দেখেন 6টাই কিন্তু পাবে, এখন কিন্তু 6টাই তার অ্যাসেট গুলো পাবে, তার যে সিএসএস প্রপার্টি গুলো আছে, তার যে অ্যাসেটস গুলো আছে 6টাই পাইছে, যতগুলো লেখেন এখানে কন্টেনারের ভিতর পি লিখছেন সবগুলো পাইছে। কিন্তু আমি চাইতেছি শুধুমাত্র আমার এই ছেলেগুলো পাবে, সরাসরি সন্তান যারা উইল করে দিব, যে আমার ছেলে মেয়ের পরবর্তী আর কেউ পাবে না, বাকিটা এতিম ভেনা যাবে, নাতি করে আমি দিব না, ঠিক আছে? তাইলে এখানে জাস্ট একটা গ্রেটার দেন সাইন দিয়ে দিবেন, মানে স্পেসিফিক করে দিলেন। এখন নিচের 4টা আর পাবে না, এই যে দেখেন। এখন বলেন কারোর মধ্যে কোনো কনফিউশন আছে? হ্যাঁ, এখন আপনি যদি আবার চিন্তা করেন যে না এবার আমি এই প্রথমটা বাদ দিয়ে এই শেষের গুলোকে দিব, শেষের 4টাকে, এখন বলেন তো কিভাবে দিব? প্রথম 2টা বাদ, 4টাকে দিব। একটু কাছাকাছি আসছেন, হয় নাই, 4টাকে দিব। শুধু ডট প্যারেন্ট দিলেই হবে, আমি এটাকে কেটে দিব, শুধু লিখবো ডট প্যারেন্ট। তার মানে প্যারেন্টের সন্তানরা সব পাবে, প্যারেন্টের সন্তান নাতিপুতি। এখন প্যারেন্টকে দিছি না প্যারেন্ট পি, প্যারেন্টের ভিতর যতগুলো পি আছে সবগুলো পি পাবে, উপরে 2টা পাবে না। না এটা এখন আপনি না লিখলে হবে, বাট আমরা লিখবো, হ্যাঁ, কারণ হচ্ছে যে পেস্ট লাগে যাবে তো পরবর্তীতে, ফাইলটা যখন বড় হবে পেস্ট লাগবে। হ্যাঁ, নিরাপত্তার জন্য, আমাদের নিরাপত্তার জন্য, ঠিক আছে? এখন যদি আপনি চিন্তা করেন, এখন বলেন এটা বলতে হবে, যদি আমি চাই শুধু এই 2টা পাবে, মাঝখানের 2টা, তাহলে আমার কি হবে এখন কোডটা? হ্যাঁ, গেটার দেন দিয়ে দেবে, প্যারেন্টের পরে যদি গেটার দেয় তাহলে মাঝখানে 2টা পাবে। এই যে দেখেন মাঝখানে 2টা পাইছি। এইটুকু পর্যন্ত যদি আপনাদের ক্লিয়ার থাকে, সিএসএস এ ভাই বাকি যেগুলো আছে শিখতে পারবেন, অসুবিধা হবে না। আর শুধু ওই যে পজিশনিং সুডো ক্লাস
আর ফ্লেক্স বক্স, তিনটা জিনিস বাকি আছে, আপনাদের আর অসুবিধা হবে না, ডিজাইন করতে পারবেন। এইটুকু পর্যন্ত যদি কারো ক্লিয়ার থাকে, কোড করে কখনো এরর খাইবেন না, যে কোডে পায় না স্যার, ক্লাস পায় না, এটাকে দিচ্ছি এটা পায় না কেন, পায় অন্যটা, কতবার দিলাম পায় না, এই সমস্যাটা থাকবে না। এই জায়গাটা ক্লিয়ার থাকলে পাবে না মানে স্পেসিফিক করে দিব, নাম ধরে দিব, পাবে না কেন। এটাকে এখন আমরা পারতাম না, এই পি টেককে যদি আপনি বলেন, আপনি কিন্তু উত্তর দিতে পারতেন যে আমি এটাকেও ক্লাস দিব, এটাকে ক্লাস দিব, কিন্তু ভাই এটা তো সমাধান না। কত লিখবেন আপনি ক্লাস? ক্লাস তো আমি দিলামই প্যারেন্ট, তার ভিতরে সবগুলোকে কি দেওয়া সম্ভব হবে? এখন কিন্তু আমার এই যে পি কে দিলাম প্যারেন্টের ভিতর পি, এখন আমার কিন্তু এটা অন্য কোনো পি পায় নাই, দেখছেন? এই পি এর যে বাপ হচ্ছে তারা আর সন্তান হচ্ছে তারা, ওরা পায় নাই, শুধু এরই পাইছে। ঠিক আছে, স্পেসিফিক করে ফেললাম আমি কোডগুলোকে। হ্যাঁ, কাজটা কমাই ফেলে, কষ্ট কমাই ফেলে। আর ইনলাইনে লিখলে হিজিবিজি কতগুলো কোড লেখা লাগতো, স্টাইল স্টাইল, মানে কোড দেখে। শুধু একটা পিকে দিতে চান, তাইলে আপনাকে ক্লাস ব্যবহার করতে হবে, তাইলে ক্লাস ব্যবহার করতে হবে, এটার জন্য আপনাকে ক্লাস ব্যবহার করতে হবে। আর গ্রুপের জন্য হচ্ছে আমার এই সিস্টেম। যদি একটাকে দিতে চান তাহলে আপনি এটাকে স্পেসিফিক গ্রুপে ক্লাস দিয়ে দেন, যে নামে দিতে চান, এই যে হাবিজাবি, ঠিক আছে, হাবিজাবি এটাকে ধরেন, ধরে আপনি এখানে কি লিখতে চান লিখে ফেলেন, কন্টেনারের ভিতরে ওইগুলো লিখে আসবেন, কন্টেনার প্যারেন্ট, আমি এগুলো আর দেখাচ্ছি না। হাবিজাবিকে ধরে দিয়ে দিলেন কালার, ধরেন আমি দিলাম এটাকে কি গ্রিন, এখন ওইটা হাবিজাবিটা হাবিজাবির মতো করে পাবে। কোনটাকে দিছি, এটা গ্রিন, আগে থেকে গ্রিন করা, বুঝছেন? হ্যাঁ, এটা আগে থেকে গ্রিন, ওই গ্রিন বানানো হয়নি, সরি, গ্রিন বানানো ভুল আসছে, এরপরও পাই না, কারণ গ্রিনই আগে থেকে গ্রিন আছে। আমি যদি এটাকে অন্য কোনো কালার দিই, আপাতত ব্ল্যাক দিই, কারণ কোনোটা ব্ল্যাক নাই, হ্যাঁ, শুধু ব্ল্যাক দিয়ে দিই, ব্ল্যাকটাও ডিফল্ট। আমার কি ক্লাস ধরা হয় নাই বলেন তো? এই যে পাইছে কালো, কালো এটা, হ্যাঁ, এই যে কালো হয়ে গেছে, ঠিক আছে। এই আর এখন এখানে এমন প্রয়োজন হয়, যেটা দেখালাম আপনাদেরকে, এই যে কন্টেনার বি, হ্যাঁ, যেটা দেখালাম এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আমি এটা কেটে দিচ্ছি, হ্যাঁ, এটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আপনি তো একটা ট্যাগ না, আপনি ধরুন 4-5টা ট্যাগ নিয়ে কাজ করবেন। ডিবের ভিতর 4-5টা ডিব, এখানে তো পি ট্যাগ দেখালাম, হইতে পারে এটার ভিতর কয়েকটা ডিব আছে, ডিবের ভিতর বিভিন্ন ইমেজ আছে, হ্যাঁ, তখন আপনি এগুলোকে কিভাবে গ্রুপ সিএসএস ইউজ করবেন, তখন এটা ছাড়া কোনো বিকল্প নাই। আর না বুঝতে মনে করেন যে ক্লাস লিখতে লিখতে হাত ব্যথা হয়ে যাবে, বুঝছেন? তাহলে কি আমরা যতটুকু দেখলাম আমরা ক্লিয়ার হয়েছি সবাই? না না, কন্টেনার কিছুই না, আপনি এটা ক্লাসের নাম দিলেন, আপনি কন্টেনার না দিয়ে যা খুশি লেখেন, আপনার নাম লেখেন, অসুবিধা কি? আপনি যা খুশি লেখেন, আমি তো জাস্ট কন্টেনার দিলাম, এটা কনভেনশনাল নিয়ম, এটা একটা যেহেতু একটা ইউনিট হয়ে গেছে আলাদা, একটা ব্লক হয়ে গেছে, একটা ব্লকের একটা নাম দিলাম। এখানে আপনি যা খুশি লেখেন ক্লাসের নাম, ক্লাসের নাম আপনারা যখন যা খুশি দিতে পারেন, মনের মাধুরী মিশিয়ে লেখেন, অসুবিধা নেই, ঠিক আছে।